আসসালামু আলাইকুম। ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার পরিসংখ্যানের ষষ্ঠ ক্লাস আজকে আমরা শুরু করতে যাচ্ছি। ষষ্ঠ ক্লাসের টপিকটা আলোচনা করার আগে আপনারা এখন যদিও লাইভ ক্লাসে নাই, তারপরেও এটা জানার আগ্রহ হচ্ছে যে আপনাদের পড়াশোনার কী অবস্থা। এইটা যদি জানতেই হয়, এটা কয়েকটা ইন্ডিকেটর দিয়ে বোঝা যায় যে আপনারা কোন টেকনিকে পড়াশোনা করছেন। প্রথম টেকনিক হচ্ছে পরিসংখ্যানটা যখন ক্লাস করবেন, আপনারা যদি ভিডিও ডাউনলোড করে বালিশে শুয়ে ক্লাস করেন তাহলে ওইটাই প্রথম মিস্টেক। পরিসংখ্যান যদি শুয়ে করেন, মানে শুয়ে পড়ার ট্রাই করেন, ওইটাই আপনি পরিসংখ্যান থেকে দূরে সরে যাওয়া। ম্যাথমেটিক্সের মতো অনেকটা, ফিজিক্স, ম্যাথমেটিক্স, পরিসংখ্যান, এগুলো যদি আপনি ভিডিও জাস্ট দেখেন আর সামনে কোনো খাতা না থাকে, কলম না থাকে, তাহলে ওই ক্লাস আসলে 25% অ্যাচিভ হবে না। এই জন্য পরিসংখ্যান ক্লাস যখন করবেন, ওই ক্লাস না, শুধু পরিসংখ্যান না, অ্যাকচুয়ালি বাংলা, ইতিহাস, এই ক্লাসগুলোর ক্ষেত্রেও আমি এটা বলবো যে এটা বসে করার ট্রাই করবেন। আপনার সাথে আমার কানেকশনটা তো সরাসরি হচ্ছে না, কিন্তু ভাববেন যে এটা একটা ক্লাসরুমে তো আর কেউ শুয়ে ক্লাস করবে না। এই জন্য একটা খাতা থাকবে, একটা কলম থাকবে, এবং ক্লাসে যা হচ্ছে ওটা ক্লাস নোট নেওয়ার মতো আপনি খাতায় লিখবেন। অনেক অ্যাডিশনাল কথা আমি কিন্তু বলবো, যেটা কিনা আমার স্লাইডে নাও থাকতে পারে, সেটা নোট ডাউন করে রাখতে হবে। তো আপনি শুয়ে যখন থাকবেন, একবার একটা ক্লাস দেখার পর পরের বার আর দেখতে ইচ্ছা করবে না, তাহলে ওই কথাগুলো তো মিস হয়ে গেল। আমি বলতেছি না যে আমার কথা অনেক সুন্দর, ওটা লিখতে হবে, কিন্তু কিছু ইম্পর্টেন্ট কথা তো আছে, যেটা কিছু ইম্পর্টেন্ট কথা আছে যেটা কিনা লিখে রাখাটা আপনাদের জন্য ভালো। এই জন্য এটা যদি কেউ শুয়ে থাকেন, এটা উঠে পড়েন, ভিডিওটা পজ করে হলে উঠে পড়বেন, এবং একটা কলম, খাতা এটা নিয়ে খাটেই দরকার হয় বসেন, কিন্তু বসেন একটু মেরুদণ্ডটা সোজা করে বসবেন। মেরুদণ্ডটা বাঁকা করে যদি বসার অভ্যাস করেন, সেক্ষেত্রে কিন্তু এটা পড়াশোনা করবেন ঠিকই, কিন্তু এই যে ব্যাক পেইনে ভুগবেন, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হবে, সেটা কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা হবে। তো এই জন্য পড়াশোনার সময় একটু মেরুদণ্ড সোজা রাখতে হবে, আর অনেক পর্যাপ্ত আলো থাকতে হবে, এবং শক্ত জায়গায় একটু বসার ট্রাই করতে হবে। খুব গদির মধ্যে বসা এটাও কিন্তু ভালো একটা অভ্যাস না। এই জন্য অনেক সুস্বাদু খাবার, যেরকম আমাদের শরীরের জন্য ক্ষতিকর, অনেক আরামদায়ক বিছানা, ওইটাও কিন্তু আমাদের মেরুদণ্ডের জন্য ক্ষতিকর। এই জন্য অনেক বিষয় মাথায় রাখতে হবে। আপনাদের সুস্বাস্থ্য, এটা প্রথম প্রায়োরিটি। আর আমরা আজকে টপিকে ফিরে যাই। টপিকের নামটা কিন্তু আমাদের জগতের এমন একটা টপিক যেটা কিনা আমরা প্রবাবিলিটি, সম্ভাব্যতা যেটা বলা হয়, এটা আমরা পরিসংখ্যান দিয়ে আমরা প্রেডিক্ট করার ট্রাই করি, বা সম্ভাব্যতা কত হতে পারে একটা ইভেন্টের, বা কোনো একটা ঘটনা ঘটবে। এই যে বাংলাদেশ অস্ট্রেলিয়া খেলা হলে বাংলাদেশের জেতার সম্ভাবনা কত, এটা আমরা একটা পরিসংখ্যানিক দৃষ্টিকোণ থেকে বলি। কিন্তু এটা কখনোই, পরিসংখ্যানের কোনো ডাটা কোনোদিনও বলতে পারে না এটা 100% ট্রু। কেউ বলতে পারে না বাংলাদেশ কালকে 100% জিতবে, আনলেস হি ইজ এ ক্রিয়েটর। তা ক্রিয়েটর তো আর কেউ না, আল্লাহ শুধু ওইটা বলতে পারে। এই জন্য এটা মাথায় রাখতে হবে, পরিসংখ্যান কিন্তু আমাদের একটা প্রেডিকশন দেয়, একটা অ্যানালাইসিসের ভিত্তিতে একটা ইনফারেন্স দেয়, বা আমাদের পরিসংখ্যানিক টেকনিকগুলো আমাদের যেই ফলাফলগুলো দেয় সেটা কিন্তু 100% বিশুদ্ধ হবে না। গণিতে 2+2 4, পরিসংখ্যানে কিন্তু 2+2 হয়তো বলবে 3.95 থেকে 4.5, এরকম একটা কিছু বলবে। এই জন্য পরিসংখ্যানটা কিন্তু, এটাকে অ্যাবস্ট্রাক্ট সায়েন্স বলা হয়। হ্যাঁ, একটা রহস্যময় বিষয় পরিসংখ্যান, কুহেলিকাপূর্ণ বিষয়। হ্যাঁ, কুহেলিকা, রহস্যপূর্ণ, কুহেলিকা কুয়াশা, রহস্যপূর্ণ কুহেলিকাময়। এটাকে যদি পরিসংখ্যান বলেন, সেটাও কিন্তু সত্য। পরিসংখ্যান একই সাথে কুহেলিকাময়, কুয়াশাচ্ছন্ন, 100% বিশুদ্ধ না, পুরাটা আপনি দেখতে পারবেন না, ঝাপসা। রহস্যপূর্ণ, এটা আমাদের মাঝে মাঝে এমন কথা বলবে যেটা আপনার কাছে রহস্য লাগবে, ওই ডাটার থেকে একটা অ্যানালাইসিস বের করে একটা স্টোরি বলবে যেটা আপনার বিশ্বাস হবে না। ডাকওয়ার্থ লুইস প্রেডিকশন, পরিসংখ্যান বলবে না যে একটা দলের রান 115, সে 20টি নামলো, আর একটা দলের রানের টার্গেট হয়ে গেল 120। বলবে কি, আগের দলে 115 রান করছে, পরের দলের টার্গেট কেমনে 120 হয়? এটাই হচ্ছে পরিসংখ্যান।
রহস্যপূর্ণ কুহেলিকাময় একটা বিষয় হচ্ছে পরিসংখ্যান। তো সেই পরিসংখ্যানের জার্নিতে আমাদের আজকে ষষ্ঠ ক্লাস। সেই ষষ্ঠ ক্লাসটা হচ্ছে আমাদের সবার প্রিয় ছোটবেলার টপিক, প্রবাবিলিটি, সম্ভাব্যতা। ইম্পর্টেন্ট কনসেপ্ট কিছু দেখব, এরপর বাইভেরিয়েট ডাটা নিয়ে আলোচনা করব, কিছু কন্টিনজেন্সি টেবিল সেটা দেখব, মার্জিনাল জয়েন্ট কন্ডিশনাল প্রবাবিলিটি, এগুলোর বাংলা টার্মগুলা কি, যে এটা শর্তযুক্ত সম্ভাব্যতা, কন্ডিশনাল, যুগ্ম সম্ভাব্যতা, হ্যাঁ, প্রান্তিক সম্ভাব্যতা, এগুলা যে আছে। বেইস থিওরেম, হ্যাঁ, ছোটবেলাতে বায়াসের থিওরেম বলতাম, এটা বায়াসও আসলে উচ্চারণটা কি, বাবা মা ওকে যে নাম রাখছে আমরা তো জানি না। ধরেন যে বাংলাদেশ, এটা তো আমরা বাংলাদেশ, বিদেশিরা কি বাংলাদেশ বলে, তো ওই জন্য বেস বায়াস এটা আসলে যে কি, এটা আমিও 100% জানি না। বইতে বিভিন্ন রকম বাংলা যখন করে, কোনো কোনো জায়গায় বেস বলে, আবার কোনো কোনো জায়গায় বায়াস বলে, টিচাররাও এরকম। তা যাই হোক, পরিসংখ্যানটাকে একটা মেজারমেন্ট, এটা কি, হাউ লাইকলি অ্যান ইভেন্ট ইজ টু অকার, মানে একটা ঘটনা ঘটার সম্ভাব্যতাই মোটা দাগে পরিসংখ্যান। এই যে আজকে বৃষ্টি হবে, আজকে রাস্তায় যাওয়ার সময় আপনার উপর একটা প্লেন আছড়ে পড়বে, এটাও বাংলাদেশে সত্য, যে আমাদের কোনো নিরাপত্তা কিন্তু রাস্তায় নাই, উপর থেকে একটা ইট পড়ে যায়, একটা প্লেন এসে আমাদের মেরে ফেলে, একটা ছিনতাইকারী হুট করে আমাদের মেরে রক্তাক্ত করে ওখানেই আমি মারা যেতে পারি, একটা জায়গায় আপনি হচ্ছে ডাকাতির শিকার হতে পারেন। আবার একসাথে এরকমও হতে পারে যে আপনি এগুলা কিছুই শিকার হবেন না, সুন্দরভাবে ফ্যামিলিতে চলে যেতে পারেন, বাসায় যে খাওয়া দাওয়া করতে পারেন সন্তানদের সাথে। তো আসলে জীবনের কোনো গ্যারান্টি নাই, এই জন্য লাইফটাকে একটা গিফট হিসাবে চিন্তা করেন। প্রত্যেকটা নিঃশ্বাস বা প্রত্যেকটা দিন যে বেঁচে থাকা, এটা একটা বড় আপনার আশীর্বাদ বা বড় একটা গিফট সৃষ্টিকর্তার তরফ থেকে। তো যেহেতু আপনি বেঁচে আছেন, ক্লাস যেহেতু করতেছেন, মানে বেঁচে আছেন, মানে আর একটা এমন একটা দিন যখন পৃথিবীতে আরও অনেক হাজার হাজার লাখ লাখ মানুষ মারা গেছে, কিন্তু আপনি এখনও বেঁচে আছেন, এটাই আপনার সবচেয়ে বড় পুঁজি। যদি আপনি বলেন আপনার সবচেয়ে বড় মোটিভেশন এই যে বেঁচে থাকা, এটাই আপনার সবচেয়ে বড় মোটিভেশন, এই নিঃশ্বাস নেওয়াটাই আপনার সবচেয়ে বড় মোটিভেশন। আর এই যে স্বপ্ন দেখতেছেন, এখানে যারা বিসিএস ক্র্যাক করতে চান, এই যে স্বপ্ন দেখা, এই স্বপ্ন দেখার যে এখনও স্পৃহা আপনার মধ্যে আছে, এটাই আপনার সবচেয়ে বড় মোটিভেশন। তো এটা জিয়ে রাখেন আর প্রিপারেশন নেন। আর কোনো কিছুতে খুব বেশি আশা করা যাবে না যে 100% আমার পেতেই হবে, একটু চেষ্টা করতে হবে, আমাদের সাফল্য ব্যর্থতা দুইটাই মেনে নিতে হবে। আর মাথায় রাখতে হবে, জীবন একটাই, বিসিএস পাস বা ফেল দিয়ে আমাদের জীবনের মাহাত্ম্যের কোনো পরিমাপ করা সম্ভব না। একটা বিসিএস ক্যাডার মানে সে মহৎ, আর একজন নন বিসিএস ক্যাডার তার জীবন ধ্বংস, আসলে তা না, এটা মাথায় রাখতে হবে, বুঝছেন? তো এর মানে এই না পড়াশোনা ছেড়ে দিবেন, তখন তো আপনাদের বাবা মা আবার আমাকে ধরবে যে আপনি এটা বলার পরে এর পড়াশোনা ছেড়ে দিছে। আমি তো এটা বলি নাই, মোটা দাগে সব কিছু বললাম। আর আরেকটা জিনিস, মানে অনেক কথা বলতেছি কিন্তু এটা গুরুত্বপূর্ণ, পরে বুঝবেন, আপনি দরকার হয় ভিডিও টেনেও দিতে পারেন। আরেকটা কথা হচ্ছে, আমাদের কয়েকটা বিষয় একটু মাথায় রাখা উচিত। আমাদের কথা, জগতের সবচেয়ে ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় আছে, তার ভিতরে একটা হচ্ছে শব্দ। একটা শব্দের কারণে কিন্তু যুদ্ধ লাগায় দেওয়া সম্ভব, একটা শব্দের কারণে একটা প্রেমের সম্পর্ক ভেঙে যেয়ে ওখানে বিচ্ছেদ আসতে পারে, একটা শব্দের কারণে একটা বিচ্ছেদ থেকে প্রেমের সৃষ্টি হতে পারে। শব্দ খুবই ইম্পর্টেন্ট বিষয়। একটা শব্দ পাশাপাশি বসলে সেটা ঝগড়া হতে পারে, শব্দ পাশাপাশি বসলে সেটা কবিতাও হতে পারে। এই জন্য শব্দ চয়ন বা আমাদের কথা বলা এমনভাবে নিয়ন্ত্রিত করতে হবে যেন আমাদের শব্দ অন্যকে মুগ্ধ করে, আমাদের শব্দ দিয়ে যেন অন্য আঘাত না পায়, আর শব্দ দিয়ে যেন আমাদের নিজেদেরও বিপদ না আসে। বেশি কথা বললে বিপদ কিন্তু আসে। তো এই জন্য শব্দের মেজারমেন্ট, আমাদের তো খাদ্য যেরকম লিমিটেড, আমাদের জন্য বরাদ্দ শব্দও লিমিটেড। খুব বেশি শব্দ যদি খরচ করে ফেলেন, তাহলে শব্দ ভাণ্ডার শেষ হয়ে গেলে তো আপনার তাহলে তখন কথা কি বলবেন, বোবা হয়ে যাবেন। এই জন্য মেপে মেপে খরচ করতে হবে। আপনার টাকা যেরকম খরচ করবেন, শব্দটাও ওরকম মেপে মেপে খরচ করবেন, অর্থাৎ সঠিক সময়ে সঠিক শব্দ বলবেন, তারপরে যেখানে যেটা লাগে বলবেন। আপনার কথা যেন এরকম না হয় যে আপনার ফ্যামিলি কেউ অনেক বেশি কষ্ট পেয়ে গেল, তখন কিন্তু একটা অভিশাপও লাগতে পারে। দেখলে মাকে অনেক বেশি
বকাঝকা করে ফেললেন, দেখা গেল মা অনেক কষ্ট পাইলো, আপনার সফলই হইতে পারলেন না। এই জন্য আমাদের মেজাজ নিয়ন্ত্রণ করতে হবে, শব্দ চয়নটা অনেক বেশি সুকৌশলী হতে হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, যে মানুষ যাই বলুক আপনি আপনার চেষ্টায় অটল থাকবেন, আপনার যে স্বপ্ন ওটাতে অটল থাকবেন। তো এরকম কিছু বিষয় মোটা দাগে যা যা বললাম, যে সুস্বাস্থ্য, মানুষের সাথে ব্যবহার, শব্দ চয়ন, আর নিজের লক্ষ্যে অটুট থাকা এবং স্ট্র্যাটেজিক ওয়েতে পড়াশোনা করা, এটাই হচ্ছে আমাদের সামনের দিন আপনারা এটা করবেন। এতে সাফল্য আসুক না আসুক, এটা চর্চার মাধ্যমে আপনাদের জীবনে একটা চেঞ্জ আসবে, একটা পজিটিভ চেঞ্জ আনাটা, এটাই আমাদের বিসিএস প্রিপারেশনের একটা বাই প্রোডাক্ট। বিসিএস প্রিপারেশনে কিন্তু আমরা একটা নতুন মানুষ হিসাবে নিজেদের গড়ে তুলবো, এটা কিন্তু আরেকটা বাই প্রোডাক্ট। সাবানের বাই প্রোডাক্ট যখন গ্লিসারিন, যেটা আমাদের শীতের রুক্ষতা থেকে রক্ষা করে, বিসিএস এর বাই প্রোডাক্ট হচ্ছে একটা সুনাগরিক তৈরি হতে পারে একটা মানুষ, যেটা কিনা আমাদেরকে শীতের রুক্ষতার মতোই, শীতের রুক্ষতা থেকে রক্ষা করার মতোই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তখন দেখবেন আপনি যেখানেই যান, যে সেক্টরেই যান, আপনার এই যে অভ্যাসের পরিবর্তন, এটা কাজে লাগবে। তো অনেক কথা বললাম, আমরা প্রবাবিলিটি ফিরি। প্রবাবিলিটি একটা ইভেন্ট ঘটবে, যে আপনি কোন কথা থেকে এটা আসলো, যে বাইরে গেলে আপনার বেঁচে থাকার সম্ভাব্যতা কত, এটা আসলে আমরা পরিসংখ্যানে মেজার করি, কিন্তু আল্লাহ ছাড়া তো কেউ জানে না। যদি মেজারমেন্ট করতেই চাই তাহলে কিভাবে করি, যে বাইরে বের হওয়ার পরে আশেপাশে বিগত 10 বছরে কয়টা লোক মারা গেছে, তখন ওইটা দিয়ে আমরা চিন্তা করে একটা প্রেডিক্ট করতে পারি। তো এই যে দেখেন যে একটা সিট আছে হচ্ছে একটা, 15 জন ভাইবা ক্যান্ডিডেট, তাহলে আপনার সিলেক্ট হওয়ার সম্ভাবনা কত? 0 হইতে পারে, 1ও হইতে পারে, এর মাঝামাঝি থাকতে পারে। এমনিতে 1/15 আমরা বলি, 1/15। কিন্তু আপনি যদি ভাইবা বোর্ডে নাই যান, মজার ব্যাপার হচ্ছে 41তম বিসিএসে আমার ভাইবা দিতে যাওয়ার কথা ছিল না। কেন ছিল না সেটা আর আজকে বলবো না, হয়তো অন্য কোনো দিন। যদি না যাইতাম, মানে আমি তো ভাইবা শুরু হওয়ার 1 ঘন্টা আগে সিদ্ধান্ত নিলাম যাই না হয়, মানে তখন তো আমি বাংলাদেশ ব্যাংকে জব করি, আমার কাছে অত ভাবতেছিলাম যে একই গ্রেডেই তো চাকরি হবে, বেতন আরও কমে যাবে, না হয় না যাই। মানে এটা এমনও না যে কোনো কষ্টের কিছু ঘটছে, এটা জাস্ট মনে হয়েছিল যে যাব নাকি যাব না। সকালবেলা ভাইবা ছিল, তো আরও কয়েকটা ঘটনা ছিল, ওইটা আর বললাম না। মানে যেটাই হোক, এই যে প্রবাবিলিটি দেখেন, আর ক্যাডার হওয়ার প্রবাবিলিটি কিন্তু 0 হয়ে যেত যদি আমি ভাইবা না দিতাম। কিন্তু ভাইবা দেওয়ার পরে আমার একটু পজিটিভ মনে হয়েছিল যে হইতেও পারে, কিন্তু হয়ে গেছে। তো কিন্তু সকালে আমার ওঠার পরে মনে হয়েছিল আমি যাবো কি যাব না। তো অদ্ভুত একটা বিষয়, এত রিল্যাক্সে ভাইবা দিতে যাওয়া, এটা 41তম কয়জন কিছু জানি না। তো অনেক রিল্যাক্সে ভাইবা দিতে গেছিলাম, এবং লাকটাও অনেক ফেভার করে লাইফে। লাক মানে আমার বোর্ডে যিনি ছিলেন, প্রশ্নগুলা যাই করছেন মোটামুটি পারছি, আবার কিছু পারি নাই। ওভারঅল আরও খারাপ ভাইবা হতে পারতো, কিন্তু লাকটা ফেভার করছে। আর রিল্যাক্স ছিলাম, এটাও কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ, রিল্যাক্স থাকবেন। বেশি প্রেশার নিয়ে আসলে লাভ কি একটা জীবনে, এটা মাথায় রাখবেন। এটা চিন্তা করলে আসলে প্রেশার আসবে না। ক্রিকেট খেলায় যদি প্রতি বলে আউট হওয়ার ভয় করেন, তাহলে আপনি আউট হবেন। আর যদি একটু টেকনিক করে 4-6 মারেন, কিছু ঠেকান, তাহলে দেখে 100 করতে পারবেন। এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা, অ্যাপ্রোচেস টু ডিফাইনিং প্রবাবিলিটি। প্রবাবিলিটি ডিফাইন করার অ্যাপ্রোচটা কী কী হতে পারে? প্রথমে আমরা দেখি যে ক্লাসিক্যাল বা লাপ্লাসিয়ান বা প্রায়োরি অ্যাপ্রোচ এটাকে বলা হয়। এখানে আমরা কি করি, যে টোটাল নাম্বার অফ আউটকাম এর সাপেক্ষে ফেভারেবল আউটকামের একটা রেশিও করার ট্রাই করি। মানে উপরে থাকে ফেভারেবল আউটকাম আর নিচে থাকে টোটাল আউটকাম। ওই যে বললাম যে আপনাদের 15 জন ভাইবা ক্যান্ডিডেট, একটা পোস্ট, আপনার বা মোজাম্মেল যদি কেউ থাকে, বা আব্দুর রহিম, বা ধরেন যে কি বলা যায়, অনেক নাম, মানে যাই হোক, এটা উদাহরণস্বরূপ, তার প্রত্যেকেরই 1/15। কেন 1/15? ফেভারেবল আউটকাম হচ্ছে NA, এই NA হচ্ছে 1, টোটাল আউটকাম হচ্ছে 15, ওটাকে হচ্ছে NS দিয়ে আমরা বলি যে টোটাল আউটকাম, আর NA দিয়ে ফেভারেবল আউটকাম। এই বিষয়ে আমরা বিস্তারিত গেলাম না, এই কনসেপ্টটা একটা বাচ্চাও জানে, আপনারাও জানেন। এখানে লেখাও আছে যে একটা লিমিটেশনটা আছে, এটা একটা লিমিটেশন আছে। এটা কি, যে প্রায়োরি অ্যাপ্রোচ, এটা মানে কি, যে ক্যান বি ডান অনলি ফর ইকুয়ালি লাইকলি আউটকাম, আর নাম্বার অফ ট্রায়ালস ইনফিনিটি, দেন দিস ডেফিনেশন ক্যান নট বি ইউজড।
এই দুইটা লিমিটেশনটা একটু বলি। দেখেন যে টোটাল নাম্বার অফ আউটকামের সাথে যখন আমরা দেখেন যে এটা হচ্ছে টোটাল নাম্বার অফ আউটকাম। এখন যদি টোটাল নাম্বার অফ আউটকাম সে ইনফিনিটি হয়, মানে আমরা যদি একটা এক্সপেরিমেন্ট করে ইনফিনিটি নাম্বার অফ আউটকাম পাই, সেই ক্ষেত্রে নিচে কি ইনফিনিটি যদি বসাই তাহলে ওইটা কি হবে, ওইটা নিচে ইনফিনিটি যদি বসাই সেক্ষেত্রে প্রবাবিলিটি আমরা পাবো না, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই অ্যাপ্রোচ দিয়ে প্রবাবিলিটি আমরা ডিফাইন করতে পারবো না। তো এটা একটা সমস্যা। আর এখানে আরেকটা বিষয় আছে যে আমরা প্রত্যেকটা লোক এই যে চুজ করলাম ইকুয়ালি লাইকলি, মানে এও চুজ হতে পারে ও চুজ হতে পারে। আবার একটা ছক্কা যখন আমরা নিক্ষেপ করি সেখানে একও আসতে পারে, দুইও আসতে পারে, তিনও আসতে পারে। প্রত্যেকটা সংখ্যায় যে আসার সম্ভাবনা এটা কিন্তু সমান। এই যে যখন সমান সংখ্যক আসতে পারে, মানে সমান কি বলা যায় যে আমি একও পাইতে পারি, পাঁচও পাইতে পারি, দুইও পাইতে পারি, এই প্রত্যেকটাই ঘটার সম্ভাবনা সমান। এরকমভাবে সমান যখন হয়, চান্স যখন সমান হয়, তখন ওই জিনিসটাকে বলা হয় ইকুয়ালি লাইকলি। তার মানে ইকুয়ালি লাইকলি হইতে হবে ক্লাসিক্যাল অ্যাপ্রোচের প্রবাবিলিটির ক্ষেত্রে। এটা একটা সমস্যা যে যদি ইকুয়ালি লাইকলি না হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা করা যাবে না। যদি 6 বেশি আসে কোনো ছক্কায় তাহলে কিন্তু একবার ছক্কা নিক্ষেপ করলে 6 আসার সম্ভাবনা কত, তখন কিন্তু 1/6 হবে না, 6-এর সাথে একটা ওয়েট দিতে হবে তখন। অথবা প্রায়র একটা নলেজ কাজে লাগায় যখন একটা আপডেট করব প্রবাবিলিটি। আচ্ছা, আরেকটা অ্যাপ্রোচ আছে সেটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচ, যেটা কিনা ওই যে NS ইকুয়াল টু ইনফিনিটি হলে যে সমস্যা ওইটাকে কাটায় ওঠে। এখানে একটা লিমিট দেওয়া হয়েছে, NS টেন্স টু ইনফিনিটি লিমিট। এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি এটাকে ডিফাইন করা হয়। সরাসরি যদি এটা আসে যে নিচের কোনটি রিলেটিভ ফ্রিকোয়েন্সি অর এম্পেরিক্যাল অর পোস্টারিয়র অ্যাপ্রোচ। পোস্টারিয়র, হ্যাঁ, পোস্টারিয়র মানে পোস্ট, মানে আগের কোনো ঘটনা, হিস্ট্রিক্যাল কোনো কিছু থাকলে সেটা হচ্ছে পোস্টারিয়র বলা হয়। আর প্রায়র মানে সামনের কোনো কিছু। আর probability of happening an event, probability of happening an event, number of times events in past ভাগ টোটাল নাম্বার অফ অবজারভেশন, মানে কোনো একটা ঘটনা অতীতে কতবার ঘটছে ওই ডেটাকে নিয়ে বর্তমানে ঘটার সম্ভাবনা প্রেডিক্ট করা, ওইটাই হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচ। ভেরিয়াস এখানে কিন্তু ওইটা ছিল না, হিস্ট্রিক্যাল কোনো ডাটা ছিল না, যার কারণে এইরকম কোনো সিচুয়েশন সে আমাদের অ্যান্সার বের করতে পারে না। প্রবাবিলিটি অফ গিভিং বার্থ অফ অ্যান ইনফেন্ট গার্ল পার ডে ইন ঢাকা সিটি, ক্লাসিক্যাল অ্যাপ্রোচ দিয়ে এটা অ্যান্সার দেওয়া যায় না। কেন দেওয়া যায় না? দেখেন যে প্রবাবিলিটি অফ গিভিং বার্থ অফ অ্যান ইনফেন্ট গার্ল পার ডে ইন ঢাকা সিটি, এটার ফেভারেবল আউটকাম কী হবে, তাই না? এটার ফেভারেবল আউটকাম তখনই পাবো যখন একটা অতীতের অনেক ডাটা থাকবে আমাদের হাতে, তখন ওই যে অতীতের ডেটা নিয়ে কাজ করলে তখন ওইটাই কিন্তু ওই যে নাম্বার অফ টাইমস ইভেন্টস হ্যাপেন ইন দ্য পাস্ট, যে পাস্টে এতগুলা হচ্ছে মেয়ে বাচ্চা হয়েছে পার ডে, এখন তাহলে এখন এটার রেসপেক্টে আজকে কত হতে পারে সেটা প্রেডিক্ট করা, ওইটা হচ্ছে প্রবাবিলিটি অফ হ্যাপেনিং অ্যান ইভেন্ট। এবং আরেকটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, মোট কথা পোস্টেরিয়রে একটা হিস্ট্রিক্যাল একটা ডেটা লাগবে। আর সেক্ষেত্রে না যদি NS ইকুয়াল টু ইনফিনিটি হয়, অর্থাৎ এখানে যেরকম নাম্বার অফ ট্রায়ালস ইনফিনিটি হলে আমরা ডেফিনেশন ক্যান নট বি ইউজড ছিল, এখানে নাম্বার অফ ট্রায়ালস ইনফিনিটি হলে কিন্তু ডেফিনেশন ঠিক থাকবে, হোল্ড করবে, সমস্যা হবে না। এই যে ইফ ইট রেইন 25 days আউট অফ দ্য লাস্ট 100 days, দ্য প্রবাবিলিটি অফ রেইন টুমোরো 25/100। দেখেন যে 15 জন ক্যান্ডিডেট একজন চান্স পাবে, এটা সম্ভাবনা কিন্তু হিস্ট্রিক্যাল কোনো ডাটা লাগে না, রেডিমেড আমরা পাই যে একজন এখানে পোস্ট আর 15টা মানুষ, তাহলে 1/15। কিন্তু এখানে যদি বলি যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, এখানে একটু রেডিমেড কোনো ডেটা নাই, তাইলে আমাদের ওইটা আমরা কিভাবে এই প্রবাবিলিটি ড্র করবো, এটার জন্য হিস্ট্রিক্যাল একটা ডেটা দরকার। এই জন্য রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচটা, যেখানে না হিস্ট্রিক্যাল ডাটা দরকার সেখানে কাজ দেয় রিলেটিভ ফ্রিকোয়েন্সি বা পোস্টেরিয়র বা এম্পেরিক্যাল অ্যাপ্রোচ।
আচ্ছা, এই যে ক্লাসিক্যাল আর এম্পিরিক্যাল এই দুইটাকে কম্বাইন করে আরেকটা অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে এক্সিওমেটিক অ্যাপ্রোচ। এগুলো কেন বলতেছি, এগুলো কিন্তু সরাসরি আপনাদের মুখস্থও করে ফেলেন, এখান থেকেও কিছু কমন পাইতে পারেন। এখানে দেখেন যে ওই যে নাম্বার অফ ট্রায়ালস ইনফিনিটির সমস্যা হওয়ার কথা একটা বললাম, হিস্ট্রিক্যাল ডাটা লাগবে, বা ক্লাসিক্যালের একটা নাম প্রায়োরি, এটা হচ্ছে পোস্টেরিয়র। তার প্রবাবিলিটির হচ্ছে ফেভারেবল আউটকামের রেসপেক্টের সংজ্ঞা, এই রকম কয়েকটা বিষয় যে বেসিক আইডিয়া প্রবাবিলিটির যে সংজ্ঞাটা, দুই রকম সংজ্ঞা দেখলেন না, একটা হিস্ট্রিক্যাল ইভেন্টস এটার জন্য একটা, আর আরেকটাই ছিল কি নাম্বার অফ ফেভারেবল আউটকামস, এই দুইটা সংজ্ঞা। তো এরকম 3-4টা জিনিস কিন্তু একটু মাথায় রাখতে হবে। কনসেপ্টগুলো আশা করি ক্লিয়ার হয়েছে, প্লাস এটা মুখস্থও রাখতে হবে, কারণ কনসেপ্ট ক্লিয়ার থাকলেই হবে না, শুধু বুঝলেই হবে না, মুখস্থও রাখতে হবে। পরিসংখ্যান শুধু বুঝলেই হয় না, মুখস্থও রাখতে হয়। শুধু পরিসংখ্যান না, এই যে ধরেন বায়োলজি, এই আপনি কিভাবে বুঝে ওই কি বলে সায়েন্টিফিক নেম মনে রাখবেন, মুখস্থ তো করতে হবে। যেন পড়াশোনার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মুখস্থ করা। আর এখন টাইম নাই, কোনো কিছু যদি না বুঝেন ওটা মুখস্থ করে নেবেন, দেখবেন যে আস্তে আস্তে বুঝবেন, কিন্তু মুখস্থ যদি না করেন কোনোদিনও বুঝবেন না, বুঝছেন? এটা মাথায় রাখতে হবে। এমন হতে পারে কোনো একটা সূত্র বুঝতেছেন না, কিন্তু সূত্র মুখস্থ করেন, তারপরে ওই সূত্র দিয়ে অঙ্ক করতে করতে দেখবেন যে ওই সূত্র বুঝে গেছেন। এই জন্য মুখস্থ করাটা পাপ না, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে পড়াশোনায় মুখস্থ করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর মানে এই না যে একদম পুরাটা কোর্স মুখস্থ করতে হবে, এটা তো সম্ভব না। যে মুখস্থ করতে পারে মোটামুটি সে কিন্তু বুঝে যায়, আস্তে আস্তে কিন্তু বুঝে। আর আপনারা যারা এখানে আছেন তারা তো সবাই অনার্স কমপ্লিট করা, তারা এগুলা, তাদের কাছে এগুলো আসলে কিছুই না, এই এই কনসেপ্ট তো সবাই পড়ে আসছেন। আমরা এম্পেরিক্যালের যেগুলো দেখবে বাচ্চারাও পারবে, মানে ফার্স্ট ইয়ার যারা তারাও পারবে। দেখেন এক্সিওম মানে 3টা এক্সিওম হচ্ছে দেয় সেট থিওরি দিয়ে। এই যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাইন, সেট থিওরি দিয়ে কিন্তু ওই দুইটা আমরা করি না, ডিসক্রাইব করি না, বাট এক্সিওমেটিক অ্যাপ্রোচে আমরা সেট থিওরি দেই। আমরা এটা বলি যে প্রবাবিলিটির মান 0 থেকে 1-এর 3টা এক্সিওম দেয়, এই 3টা এক্সিওম দেয় সে 0 থেকে 1-এর মধ্যবর্তী, সমানও হতে পারে ছোট হতে পারে। PS ইকুয়াল টু 1 এটা সেকেন্ড এক্সিওম, সেটা কি যে স্যাম্পল স্পেস, মানে প্রবাবিলিটি অফ স্যাম্পল স্পেস মানে কি টোটাল এই যে অনেকগুলা হচ্ছে ধরেন যে আছে, ঠিক আছে, এটা ধরেন যে স্যাম্পল স্পেস, স্যাম্পল স্পেস, স্যাম্পল স্পেসে কি থাকে, স্যাম্পল থাকে, ওখান থেকে একটাকে আমরা ধরে আনবো। তো PS ইকুয়াল টু 1 মানে কি, এই সমগ্র স্যাম্পল নেওয়ার সম্ভাবনা কত, মানে প্রত্যেকটা পয়েন্ট পিক করার সম্ভাবনা কত। প্রত্যেকটা পয়েন্ট যদি পিক করি সেটাই তো 1 হবে, কারণ সবগুলাই পিক হয়ে যাচ্ছে না, তাহলে পিক করার সম্ভাবনা কত। যদি আমরা বলি যে এখানে ধরেন যে 100টা আছে, হ্যাঁ 100টা, তার থেকে এইটা পিক করলাম, এইটাকে বলে 1/100, এটার প্রবাবিলিটি কি 1/100। এরকমভাবে এই দুইটাকে পিক করব, এটার কত 2/100। এরকমভাবে 4টাকে পিক করব 4/100। 100টাই যদি নেই তাহলে কি ওইটা 100/100 হবে না? 100/100 কি কাটাকাটি করলে 1 না, এই জন্যই বললাম যে PS ইকুয়াল টু 1। আচ্ছা, এরপরে আমরা সেট থিওরি দিয়ে যদি আমরা বলি যে এটা A সেট, এটা B সেট, হ্যাঁ এরকমভাবে যদি ব্যাখ্যা করি যে A সেট আর এটা হচ্ছে B সেট, প্রবাবিলিটি অফ A ইউনিয়ন B, দেখেন যে A আর B কে বলা হয় ডিসজয়েন্ট সেট, নিশ্ছেদ সেট, মানে তার ভিতরে কোনো ছেদ ঘটে নাই, দুটো আলাদা আলাদা এখানে উপস্থিত রয়েছে। এখন এই ডিসজয়েন্ট সেটের ক্ষেত্রে A ইউনিয়ন B কে আমরা এভাবে লিখি যে প্রবাবিলিটি অফ A প্লাস প্রবাবিলিটি অফ B, এটা এখানে বলা হয়েছে যে A ইউনিয়ন B মানে যোগ করা, ইন্টারসেক্ট হলে যোগ করা না, সেক্ষেত্রে আমরা সামনে আসবো কি হয়। তাহলে এটা কম্বাইন্স বোথ ক্লাসিক্যাল অ্যান্ড এম্পিরিক্যাল। তাহলে এখন পর্যন্ত আমরা অনেক কিছুই শিখে ফেললাম। এটার ক্ষেত্রে আমাদের 3টে এক্সিওম ইম্পর্টেন্ট, সেট থিওরিতে এটা আসে, এটা মানে সেট থিওরি দিয়ে সংজ্ঞা দেওয়া হয়, এটা ইম্পর্টেন্ট, অ্যান্ড ক্লাসিক্যাল অ্যান্ড এম্পিরিক্যাল মেথডের সমন্বয়, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট।
এক্সপেরিমেন্ট, স্যাম্পল স্পেস, ইভেন্টস, র্যান্ডম এক্সপেরিমেন্ট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এক্সপেরিমেন্ট অ্যান্ড র্যান্ডম এক্সপেরিমেন্ট? দেখেন যে এক্সপেরিমেন্ট আর র্যান্ডম এক্সপেরিমেন্টের আপনারা নিজেরাও গবেষণা করতে পারেন যে এটার ডিফারেন্সটা কি। আমার কাছে মনে হয় সহজ ডিফারেন্স হচ্ছে এক্সপেরিমেন্ট হচ্ছে একটা কন্ট্রোলড জায়গায় করা হয়। ধরেন কি যে আমরা একটা কি বলে কিছু শর্ত ফিক্স করে দিলাম, একটা কন্ট্রোলড এনভায়রনমেন্ট দিলাম, দেন আমরা হচ্ছে পর্যবেক্ষণ করলাম, তখন কিন্তু যেই ঘটনা ঘটবে ওটা হচ্ছে এক্সপেরিমেন্ট। আমরা ট্রায়াল করব, এক্সপেরিমেন্ট ট্রায়ালের বেসিসে আমাদের অনেকগুলো ট্রায়াল করব, তার বেসিসে আমাদের হচ্ছে একটা সিদ্ধান্তে আসবে। তো এই যে ট্রায়ালগুলো করা হচ্ছে, ট্রায়াল বলতে আমি কি বোঝাচ্ছি যে এই যে একটা কয়েন ফ্লিপ করলাম, একটা ট্রায়াল, 2বার কয়েন ফ্লিপ করলাম, 2টা ট্রায়াল, 3বার ফ্লিপ করলাম, 3টা ট্রায়াল, প্রতি ট্রায়ালে কিন্তু একটা আউটকাম আসবে। ঠিক আছে? তো এই যে আমি দেখেন যে ওই যে কন্ট্রোলড এনভায়রনমেন্ট, একটা ইঁদুরের ওপরে কোনো একটা মেডিসিন নিয়ে গবেষণা করা হচ্ছে, এটা কন্ট্রোলড একটা এনভায়রনমেন্ট, কিন্তু আমরা অনেক কিছু ওখানে নিয়ন্ত্রণ করতেছি। কিন্তু একটা কয়েন টসে কিন্তু কোনো কিছু নিয়ন্ত্রণ হচ্ছে না, একটা ডাইস নিক্ষেপে কিন্তু কোনো কিছু নিয়ন্ত্রণ হচ্ছে না। ঠিক আছে? এবং আমাদের এই যে কয়েন টসে কোনো কিছু নিয়ন্ত্রণ না হলেও, ডাইস নিক্ষেপে কোনো কিছু নিয়ন্ত্রণ না হলেও আউটকামটা একটা প্যাটার্ন ফলো করে। এটা আমরা জানি যে আউটকামগুলো কী কী আসতে পারে, এই ডাইস নিক্ষেপে আউটকাম কী কী আসতে পারে, ওইটা একটা প্যাটার্নও ফলো করে, বিভিন্ন ডিস্ট্রিবিউশন আমরা পরে করি। তাহলে দেখেন যে এক্সপেরিমেন্ট কন্ট্রোলড না, আবার এক্সপেরিমেন্টের আউটকামটা কী টাইপের হতে পারে সেটা আমরা জানি, কিন্তু জানি না এই ট্রায়ালে কী আসবে। এরকম যখন এক্সপেরিমেন্ট হবে সেটাকে বলে র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে দৈব পরীক্ষণ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা লিখতে পারি যে র্যান্ডমের ক্ষেত্রে যে হুইচ প্রডিউস আউটকাম দ্যাট আর আনসার্টেইন বাট ফলো এ প্যাটার্ন। এই যে ফলো এ প্যাটার্ন, আনসার্টেইন বাট ফলো এ প্যাটার্ন। তাহলে র্যান্ডমে কি ধরে? নট কন্ট্রোলড, হ্যাঁ, নট কন্ট্রোলড, আর ফলো এ প্যাটার্ন আনসার্টেইন। আর এক্সপেরিমেন্টের ক্ষেত্রে experiment is not random, experiment is controlled, whereas random experiment is not controlled and the outcome follow a pattern. আচ্ছা, throwing a die or observing tomorrow's weather, এগুলা random experiment। আর হচ্ছে স্যাম্পল স্পেস কোনটা? সেট অফ অল পসিবল আউটকামস। ডাইস টস করলে আমরা কী কী পাইতে পারি? 1 2 3 4 5 6, এই 6টা মিলে স্যাম্পল স্পেস। এই যে দেখেন পি অফ এস, এই এক্সিওমেট্রিক থিওরিতে দেখলাম না, পি এস ইকুয়াল টু 1, এর মানে কি? প্রবাবিলিটি অফ গেটিং 1 2 3 4 5 6, এটা তো 1 হবেই। 7 তো আর কিছু নাই, তাই না? 7 হইতে পারে যদি 7 মুখের কোনো ডাইস হয়, এরকম থাকতেও পারে। আচ্ছা, ইভেন্টটা কি? সাবসেট অফ দ্য স্যাম্পল স্পেস। এই যে ধরেন যে 2 4 6, এই 3টা আমরা পাবো, এটার প্রবাবিলিটি কত? আচ্ছা, প্রবাবিলিটি না, একটা ইভেন্ট আমরা ডিফাইন করব, ওই ইভেন্ট ঘটবে, এটা আমরা প্রবাবিলিটি দিয়ে আমরা মেজার করব। তাহলে ইভেন্ট কি? যে সাবসেটের মধ্যে, না, স্যাম্পল স্পেসের মধ্যে একটা সাবসেট, একটা স্যাম্পল স্পেস হচ্ছে 6টা সংখ্যা, এখানে ওইখান থেকে শুধু জোড় সংখ্যা নিলাম, ওইটাকে বলতেছে একটা ইভেন্ট। ইভেন্টটা কি? জোড় সংখ্যা পাবো, এটা একটা ইভেন্ট। বিজোড় সংখ্যা পাবো, এটা একটা ইভেন্ট। মৌলিক সংখ্যা পাবো, এটা একটা ইভেন্ট। ঠিক আছে? আচ্ছা, প্রবাবিলিটি কিছু বেসিক হচ্ছে আমাদের প্রপার্টিস, এগুলো আলোচনা করা হয়েছে। তা আর একটু দেখি যে বেসিক্স অফ প্রবাবিলিটির ভিতরে কি কি থাকে। যে প্রবাবিলিটির ভ্যালু 0 থেকে 1 এর ভিতরে থাকবে। এটা কখনোই কি হবে যে সূর্য কালকে রাতের বেলা উঠবে, এর প্রবাবিলিটি কত? -1 তো কখনো হবে না। সর্বোচ্চ এটা হবে 0, মানে ওই ঘটনা ঘটবেই না। বা এই রাত্রেবেলা চাঁদ রুটি হয়ে যাবে, হ্যাঁ, যে সুকান্ত ভট্টাচার্যের কবিতার মতো, এটার প্রবাবিলিটি 0। ঠিক আছে? তো এরকম যে কাহিনীগুলো ঘটে সেটা হচ্ছে প্রবাবিলিটি হচ্ছে 0।
আর যখন যে ঘটনা অবশ্যই ঘটবে, ঠিক আছে, যে ধরেন যে এরকম হলো, আমরা 6টা সংখ্যা পাইছিলাম না স্যাম্পল স্পেসে, তাহলে একটা ডায়াস নিক্ষেপ করলাম, 1 থেকে 6 পাবো, এটা সম্ভাবনা কত? এটা কি সম্ভাবনা একটা তো একটা পাবোই, তাই না? এমন তো হবে না ডায়াস, মানে ডায়াস তো আর এরকমভাবে পড়বে না যে কোনো মুখই পড়বে না, জাস্ট এরকম দাঁড়ায় থাকবে। বলিউডের মুভি হলে হইতে পারে, তো যাই হোক, কিন্তু বাস্তবে তো আর হবে না। তো ওই যে যখন 1 থেকে 6 যে কোনো কিছু আসবে, এটা তো শিওর, এই শিওর যে ঘটনা ওইটার প্রবাবিলিটি 1, এর মাঝামাঝি যে কোনো কিছু 3 পাবো, এটা সম্ভাবনা কত? এটা হচ্ছে 1/6, কারণ ওই 6টার মধ্যে তো একটা হচ্ছে 3। প্রবাবিলিটি অফ গেটিং 3, তাহলে এটা কি যে 1/6, এটা 3/6 কেন হলো না? 3/6 এই জন্য হলো না, 3 তো হচ্ছে একটা জিনিস, মানে 6 জন মানুষের থেকে 1 জন মানুষকে চাকরি দেবো, এর সম্ভাবনা কত? 1/6 না, সেরকম। আচ্ছা, আর PS ইকুয়াল টু 1, এটা তো আগেও ব্যাখ্যা করে আসলাম। আচ্ছা, কমপ্লিমেন্ট ইভেন্টটা কি? একটা ইভেন্ট, ধরেন যে এর কমপ্লিমেন্ট ইভেন্ট, অর্থাৎ দুইটা ঘটনা, যেটা ধরেন যে এ একটা ঘটনা, তার প্রবাবিলিটি, আর আরেকটা ঘটনা যেটা কিনা এ না, ওইটার প্রবাবিলিটি ইকুয়াল টু 1। অর্থাৎ আমরা যদি এটা সেট আকারে ডিফাইন করি, এটা যদি এ হয়, এই যে এই টোটাল অংশটা যদি এ হয়, তাহলে এই বাইরের অংশ যেটা, এটা কি এ কমপ্লিমেন্ট? তাহলে এই চতুষ্কোণ যেটা স্যাম্পল স্পেস আমরা যদি বলি এটাকে টোটাল, তাহলে এ যখন থাকবে, এর বাইরে যে এসি থাকবে, এই দুটো যোগ করলেই কি 1 হয়ে যাবে না? ওই প্রবাবিলিটি অফ এস হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে। হ্যাঁ, অর্থাৎ এ আর এ কমপ্লিমেন্ট, এই দুটার যোগ করলে যে প্রবাবিলিটি হবে, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এর বাইরে যা আছে ওইটা ইকুয়াল টু 1। আমরা এটা লিখতেই পারি যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, এটা অ্যাকচুয়ালি এ মাথার উপরে সি ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। আচ্ছা, এখানে এমন একটা প্রশ্ন আছে যেটা আপনার পরীক্ষায় আসবেই, শিওর আসবে, বুঝছেন? এই যে শিওর ঘটনা প্রবাবিলিটি 1, যদিও বলা যায় না 100% কোনো কিছু, তারপরেও এটা থাকে না যে অভিজ্ঞতার ভিত্তিতে বলা যায় যে এটা আসবে, কারণ স্যাররা প্রশ্ন করলে এটা হট কেক টাইপের প্রশ্ন। ফর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস এ অ্যান্ড বি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি পিএ প্লাস পিবি, মানে দুইটা ঘটনা। এই যে আমরা সেট থিওরি দিয়ে এটা আগে লিখছিলাম যে এ আছে, এখানে একটা এ বি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি ডিসজয়েন্ট সেট। এটা হচ্ছে ডিসজয়েন্ট সেট, নিশ্ছেদ। হ্যাঁ, নিশ্ছেদ। এই নিশ্ছেদ সেট যখন থাকে তখন ওইটাকেই বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি মানে পারস্পরিক, এক্সক্লুসিভ মানে এক্সক্লুসিভ করে দেওয়া, মানে একটার থেকে একটা বের করে দেওয়া, পরস্পরকে বের করে দিচ্ছে, তাদের মধ্যে কোনো ওভারল্যাপিং নাই। ঠিক আছে, এটা বলা যাবে না তারা স্বাধীন, মাথায় রাখতে হবে। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট ডিপেন্ডেন্ট ইভেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এটা আরেকটা কনসেপচুয়াল কোশ্চেন, আমরা সামনে আলোচনা করব, মাথায় রাখেন, ভাবতে পারেন। মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে ওই ইভেন্ট দুইটা ইন্ডিপেন্ডেন্ট হবে কিনা, এটা একটু ভাবতে পারেন। আচ্ছা, আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টে আসি। প্রবাবিলিটি অফ রেইন অর স্নো টুমোরো, রেইন যদি ঘটে স্নো ঘটবে না, স্নো যদি ঘটে রেইন ঘটবে। ঠিক আছে, এটাই হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে একটা ঘটলে আর একটা ঘটবে না। আজ যদি বৃষ্টি হয়, আজ রোদ উঠবে না। আজ যদি রোদ আসে, তাহলে বৃষ্টি আসবে না। মানে আপনার গার্লফ্রেন্ড ধরেন দুইটা, একটা রোদ আর একটা বৃষ্টি, পালাক্রমে আসে আপনার কাছে, একজন আসলে আর একজন আসে না। রোদ যদি আসে তাহলে তো বৃষ্টি আসবে না, তাই না? আর বৃষ্টি আসলে রোদ আসবে না। দুইজন একসাথে আসলে ওই দিন আর আপনাকে পাওয়া যাবে না। আচ্ছা, বাইভেরিয়েট ডাটা। বাইভেরিয়েট ডাটাটা কি? লিঙ্কড অবজারভেশন, জোড়া জোড়া করে আমরা অবজারভেশন নেই,
আমরা সামনে দেখব বাইভেরিয়েট ডাটা। এক্সপ্লোর রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস। তাহলে টেম্পারেচার আর ইলেকট্রিসিটি কনজাম্পশনের একটা সম্পর্ক, একটা আমরা যদি টেম্পারেচারকে এক্স ভেরিয়েবল ধরি, ওয়াইকে ইলেকট্রিসিটি কনজাম্পশন ধরি, তখন এক্স আর ওয়াইয়ের যে ভ্যালুগুলো নিব, পেয়ার করে করে যে ভ্যালুগুলো নিব 1, 5, 2, 6 এরকম যে ভ্যালুগুলো নিব, এটাই হচ্ছে বাইভেরিয়েট ডাটা। A researcher collects students' study hours and corresponding exam scores, মানে স্টাডি আওয়ার কত, এক্সাম স্কোর কত। এখন এমন হইতে পারে যে এক্সাম স্কোর এই যে টোটাল আওয়ার্স অফ স্টাডির সাথে সম্পর্কিত নাও হইতে পারে, তাই না? স্টাডি আওয়ার বেশি হলেই যে এক্সাম স্কোর বাড়বে তা না, তবে মোটামুটিভাবে এটা বাড়তে থাকে। আপনি 8 ঘন্টা যদি পড়েন মন দিয়ে, তাহলে তো যে 2 ঘন্টা মন দিয়ে পড়ছে তার চেয়ে বেশি পড়তে পারবেন। সমস্যা হচ্ছে যদি 8 ঘন্টা মন দিয়ে না পড়েন, 2 ঘন্টা মন দিয়ে পড়ার লোকের চেয়ে আপনি কম পড়বেন। তো বিষয়টা হচ্ছে এরকম। নর্মালি আমরা যেটা বুঝি যে বেশি পড়লে ভালো স্কোর হবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক তো হইতেই পারে। কন্টিনজেন্সি টেবিলটা কি, এখন একটু গুরুত্ব দেন। এখান থেকে আমাদের 3টা জিনিস শিখব: জয়েন্ট প্রবাবিলিটি, মার্জিনাল প্রবাবিলিটি, কন্ডিশনাল প্রবাবিলিটি। 3টা খুবই বেসিক জিনিস, কারণ এটা যদি না বোঝেন পরবর্তীতে বেস থিওরেম ওটা বুঝতে পারবেন না। আমাদের ইন্ডিপেন্ডেন্ট 2টা প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ বি, দুইটা ঘটনা ইন্ডিপেন্ডেন্ট কিনা ওইটা চেক করতে পারবেন না। আর এই 3টা ম্যাথ তো পারবেনই না। এই 3টা না পারলে আসলে এই আজকের ক্লাস কিছুই বুঝতে পারবেন না। যদি এই 3টা জিনিস এখন না বোঝেন, তাহলে এটা একটু মন দেন, আমরা সহজে বোঝাবো, খুবই সহজ, এটা কঠিন করি না। স্টুডেন্টের জীবনটাকে সহজ করার জন্য সহজে একটু পড়ানোর ট্রাই করি। আর এই জিনিসগুলো আসলে এত সহজও না, এই জন্য সহজ করতে যেয়ে হিমশিম খাওয়া লাগে অনেক ক্ষেত্রে। তো কন্টিনজেন্সি টেবিলে আমরা কি দেখি, এই যে টেবিলটা দেখেন আগে, সূত্র পড়ে। এইটা হচ্ছে একটা কন্টিনজেন্সি টেবিল। এখানে হচ্ছে কি যে ট্রেনিং দেওয়া হয়েছে, হ্যাঁ, ট্রেনিং দেওয়া হয়েছে, ট্রেন্ড আর নট ট্রেন্ড এই 2টা ভাগে ভাগ করা হয়েছে, আর মেল আর ফিমেল এই 2টা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে দেখেন যে মেল আর ট্রেন্ড, এটা মেল নট ট্রেন্ড, এইটা দেখেন। এই যে টোটাল মেল কিন্তু আবার এদিকে 40, এর ভিতরে একটা অংশ ট্রেন্ড আর একটা নট ট্রেন্ড। ফিমেলের ক্ষেত্রেও এরকম ভাগ, এবং শেষে টোটাল। এই টোটালটা কি কিসের সংখ্যা বলেন তো? এই টোটাল কি টোটাল নাম্বার অফ মেল? না, এটা টোটাল নাম্বার অফ ট্রেন্ড। এই 100 কি? এই 100 হচ্ছে টোটাল নাম্বার অফ ট্রেন্ড আর নট ট্রেন্ড, সেটাও। এই 100 হচ্ছে টোটাল নাম্বার অফ মেল ফিমেল, সেটাও। তাইলে কন্টিনজেন্সি টেবিলের বৈশিষ্ট্য কি? 2 পাশ থেকে সাম ইকুয়াল হবে, 2 পাশ থেকে সাম ইকুয়াল হবে, 2টা ভেরিয়েবল থাকতে পারে। আচ্ছা, এখান থেকে আমরা জয়েন্ট প্রবাবিলিটি, মার্জিনাল প্রবাবিলিটি অ্যান্ড কন্ডিশনাল প্রবাবিলিটি এটা আমরা বের করব। জয়েন্ট প্রবাবিলিটি কি? 2টা প্রবাবিলিটি দ্যাট 2 ইভেন্টস হ্যাপেন সাইমultaneously, একত্রে ঘটে, একত্রে, হ্যাঁ, সাইমultaneously মানে হচ্ছে একত্রে। তো জয়েন্ট প্রবাবিলিটি হচ্ছে ওইটাই, জাস্ট 2টা ইভেন্ট একত্রে ঘটবে, এটার সম্ভাব্যতা আমরা বের করব, ওটাকে বলে জয়েন্ট প্রবাবিলিটি। এটা মাথায় রাখবেন, সাইমultaneously ঘটবে 2টা ইভেন্ট, এ আর বি সাইমultaneously ঘটবে, এটাই হচ্ছে আমাদের জয়েন্ট প্রবাবিলিটি। প্রবাবিলিটি অফ এম ইন্টারসেক্ট, আচ্ছা এটা ইন্টারসেক্ট বলা হয় এটাকে। আমরা ইন্টারসেক্ট সাইনটা মানে কি, যে এ এবং বি, হ্যাঁ, প্রবাবিলিটি এ এবং বি, এ এবং বি 2টাই ঘটবে, একত্রে 2টাই ঘটবে, এটাকে বলা হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি। আর আমরা আগের টেবিলে দেখি এম আর টি একই সাথে কোথায় ঘটে? মেলও হবে আবার ট্রেন্ডও হবে, এরকম কি 30 আছে না? ঠিক আছে, মেলও আবার ট্রেন্ডও, এরকম হচ্ছে 30। আর এখানে টোটাল কি 100 না? তাহলে জয়েন্ট প্রবাবিলিটি কি, যে টোটাল 100 আছে, তার ভিতরে মেইল ট্রেন করা এরকম কয়জন?
মানে এখানে 4টা ঘটনা কিন্তু ঘটছে, 4টা ঘটনা কি? মেল ট্রেন্ড, মেল নট ট্রেন্ড, ফিমেল ট্রেন্ড, ফিমেল নট ট্রেন্ড, এই 4টার মিলে 100। তার ভিতরে মেল ট্রেন্ড এটা কত? এটা হচ্ছে 30। 4টা মিলে 100 কিভাবে? 30 আর 10 40, 40 20 60 আর 40 100। এই যে 4টা ঘটনা বললাম, এটা 4টা মিলে 100, তাহলে টোটাল আউটকাম তো 100। আর মেল এবং ট্রেন্ড একসাথে সেটা হচ্ছে 30। ফিমেল নট ট্রেন্ড এটা যদি হয় তাহলে 40। মেল নট ট্রেন্ড এটা হচ্ছে 10/100। ফিমেল ট্রেন্ড এটা হবে 20/100। এই যে ঘটনা, দুইটা ঘটনা একই সাথে ঘটতেছে, দুইটা ইভেন্ট একই সাথে। এখানে ট্রেন্ড এটা একটা ইভেন্ট, মেল বা ফিমেল হওয়া এটা আরেকটা ইভেন্ট। এই দুইটা একই সাথে প্রবাবিলিটি যখন বের করবো এটাকে হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি বলতেছি আমরা। মার্জিনাল প্রবাবিলিটি এটা হচ্ছে জয়েন্ট না, এটা কি? probability of a single event occurring, হ্যাঁ, probability of a single event occurring regardless, মানে একটা সিঙ্গেল ইভেন্ট ঘটবে অন্য যা ঘটে ঘটুক, হ্যাঁ, অন্য যা কিছু ঘটে ঘটুক, হ্যাঁ। আচ্ছা, the probability of a single event occurring regardless of outcomes of any other events, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এই যে কেন এটার নাম মার্জিনাল প্রবাবিলিটি? তো these are called marginal probabilities because they are taken from totals। এই যে টোটালসেরই আরেকটা নাম মার্জিনস, হ্যাঁ, টোটালসেরই আরেকটা নাম মার্জিনস, এই জন্যই এটার নাম মার্জিনাল প্রবাবিলিটি। নট ডিপেন্ডিং অন এনি আদার ভেরিয়েবল। এই যে প্রবাবিলিটি অফ টি, প্রবাবিলিটি অফ টি মানে প্রবাবিলিটি অফ ট্রেন্ড, তার কি? টোটাল কয়জন ট্রেন্ড হয়েছে আর টোটাল কয়জন এমপ্লয়ি আছে সেইটা। তাহলে টোটাল ট্রেন্ড হয়েছে কয়জন? টোটাল ট্রেন্ড হচ্ছে এই যে 50। টোটাল ট্রেন মানে একটা ইভেন্ট নিয়ে কাজ করতেছে। প্রবাবিলিটি অফ টি মানে জাস্ট একটা ইভেন্ট প্রবাবিলিটি, অন্য যা ঘটে ঘটুক। তাহলে ওইটা কি? ট্রেন্ডের যোগফল মানে কি 50 ডিভাইডেড বাই টোটাল, টোটাল কি বলা হয়েছে? টোটাল এমপ্লয়ি দিয়ে ভাগ করো। প্রবাবিলিটি অফ টি মানে কি? যে ট্রেন করছে কয়জন আর টোটাল এমপ্লয়ি কয়জন এই দুটার মধ্যে। তাহলে ট্রেন করছে হচ্ছে ওখানে 50 জন আর এমপ্লয়ি আছে 100 জন। প্রবাবিলিটি অফ মেল এম এটা কত হবে? এটা কত হবে? ক্লাস করে থাকলে কমেন্টে জানাইতে পারেন, পরের ক্লাসে বলবো এটার অ্যান্সার কত, হ্যাঁ। আচ্ছা, এই ক্লাসে বলে দেব, আপনারা ভিডিও পজ করে এটার অ্যান্সারটা দিবেন, আমি তারপরে বলবো, আপনারা কমেন্টে জানাতে পারেন যে এটার অ্যান্সার আপনারা সঠিক দিলেন কিনা। দেখেন মেল কোথায় কোথায় আছে, এই যে 30 আর হচ্ছে 10, ঠিক আছে। ভিডিও পজ করে এটার অ্যান্সার বের করতে পারেন। তাহলে 30 আর 10 40 জন না, মেল 40 জন আর টোটাল এমপ্লয়ি কি 100 জন। তাহলে 40 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ প্রবাবিলিটি অফ টোটাল নাম্বার অফ প্রবাবিলিটি অফ মেল, হ্যাঁ। মানে একজনকে সিলেক্ট করি, সে যদি মেল হবে এটা সম্ভাবনা কত? মেইলের সংখ্যা ডিভাইডেড বাই টোটাল সংখ্যা। আর মেইলের সংখ্যা কিন্তু এইভাবে আসবে না, এই পাশ থেকে আমাদের যোগফলটা আনতে হবে। ট্রেন্ড কত সেটার যোগফল এইদিকে। দেখেন একটা টেবিল থেকে অনেক কিছু কিন্তু আমরা বের করতে পারি। আচ্ছা, দেখেন ওই যে মার্জিন থেকে বললাম না, তাহলে মার্জিন থেকে যেটা হলো যে একদম টোটাল থেকে আমরা বের করতেছি টোটাল ট্রেন্ড আর টোটাল এমপ্লয়িজ। এই টোটাল মানে আসলে মার্জিন বোঝাচ্ছে, এই জন্য এটা মার্জিনাল প্রবাবিলিটি। আচ্ছা, কন্ডিশনাল প্রবাবিলিটি, হ্যাঁ, কন্ডিশনাল প্রবাবিলিটি মানে একটা ঘটনা ঘটছে তার রেসপেক্টে আর একটা ঘটনা ঘটার সম্ভাব্যতা, ঠিক আছে। এই যে ধরেন যে লিটন দাস, হ্যাঁ, ওই কি বলে যে এলটন চিগাম্বুরা, চেনেন কিনা এখন অবসর নেওয়া, এলটন চিগাম্বুরা বল করতেছে, লিটন দাসের আউট হওয়ার সম্ভাবনা কত? আর ওইদিকে মিচেল স্টার্ক বল করতেছে, লিটন দাসের আউট হওয়ার সম্ভাবনা কত? এই দুটো সেম হবে না। ধরেন যে কেউ যদি বলে লিটন দাসের আউট হওয়ার সম্ভাবনা কত, ওইটা ধরেন যে একটা হবে, আউটই হইতে থাকে নর্মালি, মাঝে মাঝে 100 করে, তো ওইটা একটা বিষয়। কিন্তু এখন যদি আমি বলে দেই এলটন চিগাম্বুরা বল করতেছে, এর রেসপেক্টে লিটন দাস আউট হবে, এর সম্ভাবনা কত, তখন দেখবেন 150 করে দেবে ওই দিন আবার, হ্যাঁ। আর এলটন চিগাম্বুরা না হয়ে মিচেল স্টার্ক হলে প্রথম দিন আবার আউট হয়ে যাইতে পারে। তো এই যে এরকম
বিষয় যেটা কিনা একটা ঘটনা ঘটবে তার সাথে রেসপেক্টেড আর একটা ঘটনা ঘটার সম্ভাবনা, এইটা যখন আমরা প্রকাশ করি সেটার নামই হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনাল প্রবাবিলিটির এই ডেফিনেশনটা আমরা যখন আনবো তার আগে আমাদের সূত্রটা দেখি। তার আগে আমরা হচ্ছে মাল্টিপ্লিকেশন রুল একটা এখানে আছে, সামনেও পড়বো, এখানে এমনি দেখানো হয়েছে। কন্ডিশনাল প্রবাবিলিটি সূত্রটা অ্যাকচুয়ালি এইটা, প্রবাবিলিটি অফ a/b। এখানে আরেকটা অঙ্ক দেখাইছি, এটা একটু পরে দেখাই, আগে এটা একটু বিশ্লেষণ করি। দেখেন এটা কিন্তু একটা সোজা দাগ হবে, আমি প্রশ্নে অনেক সময় বাঁকা দাগও দিয়ে দিতে পারি, বুঝবেন ভুল করছি। এটা হচ্ছে স্ল্যাশ না, এটা হচ্ছে বাংলায় বলা হয় যে প্রবাবিলিটি অফ এ বাদ বি। হ্যাঁ, মানে এর থেকে বি বাদ দেওয়া হয়েছে, মানে কি, সরি, এ বাদ বি না, প্রবাবিলিটি অফ এ গিভেন বি। হ্যাঁ, এ বাদ বি আর একটা জিনিস, এ বাদ বি হচ্ছে এটা, ওইটা হচ্ছে স্ল্যাশ। হ্যাঁ, ব্যাক স্ল্যাশ। এই যে এই দুটার ভিতর পার্থক্য আছে কিন্তু, যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি এটা কন্ডিশনাল প্রবাবিলিটি দেয়, প্রবাবিলিটি অফ এ বাদ বি ওইটা কিন্তু বি কে বাদ করে দেওয়া হয়েছে, এ হচ্ছে। একটা হচ্ছে কি বি আছে তার রেসপেক্টে এ ঘটার প্রবাবিলিটি, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ গিভেন দ্যাট বি, ওইটা হচ্ছে বি হবে তার রেসপেক্টে এর প্রবাবিলিটি। আর প্রবাবিলিটি অফ এ বাদ বি মানে বি না ঘটলে এর প্রবাবিলিটি। তো এই দুইটা ঘটনা একটু মাথায় রাখবেন, যে এটা যখন হচ্ছে ব্যাক স্ল্যাশ হবে সেক্ষেত্রে কিন্তু এটার সাথে এটা পেঁচায় ফেললে হবে না। আর এটা কেন বললাম, অনেক সময় দেখা যায় প্রশ্নে ভুল করে এরকম লিখে দিতে পারি, এটা দিয়ে কিন্তু এইটা বোঝাই নাই, এটা দিয়ে আমি অ্যাকচুয়ালি এটা বোঝাইছি, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এখন তাহলে এই দুটা লাইন মুছি, সূত্রে ফিরি, যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি, প্রবাবিলিটি অফ এ আর বি, ওই যে জয়েন্ট প্রবাবিলিটি অফ দেম, ওই দুইটা ইভেন্টে জয়েন্ট প্রবাবিলিটি একটু আগে পড়ছি না, দুটো একসাথে ঘটবে, ডিভাইড করবেন প্রবাবিলিটি অফ বি। ঠিক আছে, এটাই যদি উল্টা যায় প্রবাবিলিটি অফ বি গিভেন এ, সেক্ষেত্রে উপরে তো সেম, এ গিভেন বি, এ গিভেন বি এর জায়গায় যদি বি গিভেন এ হয় সেক্ষেত্রে কি হবে, প্রবাবিলিটি অফ এ গিভেন বি আর বি গিভেন এ সেম, তারপরেও সূত্রের রেসপেক্টে আমরা বি গিভেন এও লিখতে পারি, এ গিভেন বিও লিখতে পারতাম, আর নিচে কি হবে প্রবাবিলিটি অফ এ। অর্থাৎ এইখানে আমরা এই পরবর্তীতে যেটা লিখবো নিচে ওইটা ভাগ হয়, এটা একটু মাথায় রাখতে হবে, পরবর্তীতে যেটা লিখবো ওইটা নিচে আমরা ভাগ করে দিব। আচ্ছা, উই ফাইন্ড মাল্টিপ্লিকেশন রুল হেয়ার। মাল্টিপ্লিকেশন রুল হেয়ার বলতে আসলে বোঝানো হচ্ছে কি, যে আমরা এই নিচের যে সংখ্যাটা, অর্থাৎ প্রবাবিলিটি অফ বি গিভেন এ নিচে যে ভাগফল, এটা যদি আমরা এই পাশে যে গুণ করে দেই তখন একটা মাল্টিপ্লিকেশন রুল পাবো। ওইটা আসলে এখন চিন্তাই করার দরকার নেই, সামনে ওইটা আলোচনা করব। মানে এখানে এই লাইনটা লেখারই দরকার ছিল না, আমি লিখছি ভুলে, এই লাইনটা ধরেন যে নাই, এখানে জাস্ট কন্ডিশনাল প্রবাবিলিটি নিয়ে চিন্তা করেন আপনারা। তাহলে কি, যে প্রবাবিলিটি দ্যাট অ্যান এমপ্লয় ইজ ট্রেইন গিভেন দ্যাট দ্য এমপ্লয় ইজ মেল, ওই যে একটু আগে দেখলাম না একটা টেবল, প্রবাবিলিটি দ্যাট অ্যান এমপ্লয় ইজ ট্রেইনড, একটু আগে আমরা কি পাইছি, পিটি কি হয়েছিল 50/100 যখন মার্জিনাল, বাট এখানে মার্জিনাল না, এখানে একটা শর্ত দেওয়া হয়েছে, ওটা মেল হওয়া লাগবে। প্রবাবিলিটি দ্যাট হি ইজ মেল, probability that he is trained given that he is male. এই যে মানে এই মেল হবে, একটা মেলকে পিক করে আনলাম, ও ট্রেনিং নিচ্ছে, এটা সম্ভাবনা, সেটা বের করব, সূত্র বসায় দিব এভাবে, ওদের হচ্ছে এম ইন্টারসেক্ট টি, এম ইন্টারসেক্ট টি কিন্তু একসাথে পাইছি, জয়েন্ট প্রবাবিলিটি যে 0.30, আর প্রবাবিলিটি অফ এম, প্রবাবিলিটি অফ এম 0.4 অ্যান্সার হবে, যে আপনারা অঙ্ক করতে দিলাম যেটা 4 কেন হবে, যে মেলের সংখ্যা তো এখানে পাইলাম না 40/100 0.4। আচ্ছা, তো এটা ভাগ করলে 0.75, এটা হচ্ছে আনসার। তাহলে এইভাবে হচ্ছে কন্ডিশনাল 75% চান্স এ মেল এমপ্লয় ইজ ট্রেইনড। অ্যানাদার এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল আমরা দেখি।
আচ্ছা, কফি ড্রিঙ্কার, নন ড্রিঙ্কার, মেল ফিমেল, মানে কফি ড্রিঙ্ক করে এবং কফি ড্রিঙ্ক করে না, মেল 60 জন, মানে এই টেবিলটা সেলফ এক্সপ্লেইনড, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন 200 পিপলকে এটা আস্ক করা হয়েছে এবং এরকম কাহিনী হয়েছে। জয়েন্ট প্রবাবিলিটি কত? প্রবাবিলিটি দ্যাট এ র্যান্ডমলি সিলেক্টেড পারসন ইজ মেল অ্যান্ড কফি ড্রিঙ্কার। মেল অ্যান্ড কফি ড্রিঙ্কার, মেল অ্যান্ড কফি ড্রিঙ্কার কোথায় পাবো? এখানে পাবো। ফিমেল অ্যান্ড নন কফি ড্রিঙ্কার এখানে পাবো। এরকমভাবে জয়েন্ট প্রবাবিলিটি আমরা জাস্ট ওই চারটা, মাঝখানের চারটার যে কোনো একটাই জয়েন্ট প্রবাবিলিটি, এবং 60/200 এটা হচ্ছে। এবার মাথায় রাখতে হবে চারটার যে কোনো একটার সাথে ভাগ দিবেন কাকে? এই লাস্টের 200কে ভাগ দিবেন, ঠিক আছে? এখানে কিন্তু লাস্টের 200টাকে ভাগ দিতে হবে, কারণ ওই চারটা মিলে তো 200, তাই না? মার্জিনালটা কি? ওই যে টোটালের সাথে ভাগ, তাহলে নিচে 200, কারণ টোটালের সাথে ভাগ। প্রবাবিলিটি অফ সি, কফি ড্রিঙ্কার, কফি ড্রিঙ্কারের যোগফল করবেন, 200 দিয়ে ভাগ দিবেন। প্রবাবিলিটি দ্যাট এ পার্সন ইজ ফিমেল, ওইটাও আর একটা মার্জিনাল। প্রবাবিলিটি দ্যাট এ পার্সন ইজ ফিমেল, পি অফ এফ, তাহলে ফিমেল কয়জন আর টোটাল কয়জন? শেষ, 120/200। আচ্ছা, এ প্রবাবিলিটি দ্যাট এ কফি ড্রিঙ্কার গিভেন দ্যাট দ্য পার্সন ইজ মেল, মেল সে হচ্ছে ট্রেন করছিল আগে, আবার মেল সে কফি ড্রিঙ্ক করে, তাহলে একই সিস্টেমে এটা দেখেন, সি ইন্টারসেক্ট এম, যা এম ইন্টারসেক্ট সি কিন্তু একই কথা, কারণ এটা অ্যাকচুয়ালি ইন্টারচেঞ্জ করলে কোনো সমস্যা হয় না। এটা কি যে পরে যেটা আছে ওইটা আমরা ভাগ আকারে দেখাবো, এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। তো এটা আমরা বের করছি আগে, মান বসায় দিবেন, 75% অ্যান্সার। এই যে মাল্টিপ্লিকেশন রুলের কথা বললাম না, কিছু রুল আমরা শিখবো। আর এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম তিনটা এক্সপেক্টে যে প্রবাবিলিটি আমরা সংজ্ঞা দিতে পারি সেইটা, আর এই যে তিনটা জয়েন্ট, মার্জিনাল, কন্ডিশনাল, এইগুলা যে অঙ্ক বা এটা হচ্ছে ইনটুইশন বিহাইন্ড দ্যাট, মানে সূত্রগুলো সরাসরি দেখা যাচ্ছে আসতে পারে। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, এটা মানে এখন পর্যন্ত কয়েকটা জিনিস আমরা শিখছি। আরও ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস এখানে আমরা দেখতে পারতেছি। মাল্টিপ্লিকেশন রুল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। মাল্টিপ্লিকেশন রুল কি? যে দুইটা ইভেন্ট আছে, ধরেন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি, একটু আগেই শিখছে, এটা কি জয়েন্ট প্রবাবিলিটি না? দুইটা একসাথে ঘটতেছে। ইন্ডিপেন্ডেন্ট যদি হয়, ধরেন যে আজকে লিটন দাস এখানে 100 করবে, সাউথ আফ্রিকায় এক জায়গা হচ্ছে 20টি হবে, এই দুটা ঘটনা তো ইন্ডিপেন্ডেন্ট, তাই না? মানে লিটন দাস 100 করার সাথে সাউথ আফ্রিকা 20টি হওয়ার কি কোনো সম্পর্ক আছে? তা না, নাই কিন্তু। তাহলে ওই দুইটা ঘটনা ইন্ডিপেন্ডেন্ট। আজকে লিটন দাস রান করবে, এটার প্রবাবিলিটি 100 করবে, তার প্রবাবিলিটি, ওইদিকে 20টি হবে সাউথ আফ্রিকায়, ওইটার প্রবাবিলিটি, ওই দুইটা গুণ করে দিলে যেটা অ্যান্সার হবে সেটা হবে ওই দুইটার ইন্টারসেক্টের প্রবাবিলিটির সমান। এরকম যখন হবে ওইটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। অর্থাৎ দুইটা ইভেন্ট তখনই ইন্ডিপেন্ডেন্ট হবে যখন তাদের ইন্টারসেক্টের প্রবাবিলিটি তাদের আলাদা আলাদা প্রবাবিলিটির গুণফলের সমান, এবং এইটার থেকে অনেক অঙ্ক আসতে পারে, আসবেই, আশা করি আসবে, কারণ সহজ জিনিস, বুঝে নেন। বলবে এটা এখানে দিয়ে যে এ ইন্টারসেক্ট বি এর একটা মান দিয়ে দেবে, এটা তা করবে না। কি করবে বলি, এ ইন্টারসেক্ট বি কে এখান থেকে পাওয়া যায় না, আপনাদের করবে কি যে এই মান আর এই মান দিয়ে দিবে, এখান থেকে আবার ইন্টারসেক্ট বের করতে হবে, তারপরে আলাদা আলাদা এটা বের করতে হবে। ধরেন যে পি এর মান দেওয়া, পি বি এর মান দেওয়া, পি অফ এ ইন্টারসেক্ট বি এর মান দেওয়া নাই, মান দেওয়া আছে কি যে এইটা আর এইটার মান দেওয়া। তাহলে এইখান থেকে এইটা গুণ করলেই কি ইন্টারসেক্ট পাই না? যেটাই কিনা ওই যে বললাম না যে একটা লাইন ওইখানে বাদ দিতে বলছিলাম, ওই লাইনটাই হচ্ছে এইটা, যে কন্ডিশনাল প্রবাবিলিটির সাথে নিচে যেটা ভাগ করতেছে ওইটা গুণ দিলেই তাদের ইন্টারসেক্ট। অর্থাৎ কন্ডিশনাল প্রবাবিলিটি আর জয়েন্ট প্রবাবিলিটির রিলেশন কিন্তু এখানে দেখা যাচ্ছে, যে কন্ডিশনালের সাথে ওই যে ইভেন্টটা আগে ঘটে গেছে, মানে যেটা কিনা ইন্ডিপেন্ডেন্ট, ওইটার সাপেক্ষে আরেকটা বের করবো না, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টটার সাথে কন্ডিশনাল ইভেন্টটা গুণ দিলে আমরা কি পাবো? ওই দুইটার জয়েন্ট পাবো। বুঝছেন কিনা কথাটা? আর একটু দেখেন এখানে কি এমটা কি ইন্ডিপেন্ডেন্ট না? এম তো ঘটে গেছে, মানে ইন্ডিপেন্ডেন্ট না, এখানে বলতেছি যে এম ঘটে গেছে, যেইটা ঘটে গেছে তার রেসপেক্ট আমরা সি এর প্রবাবিলিটি বের করব। তাহলে এই যে ঘটে যাওয়া যে ইভেন্ট, তার রেসপেক্টে যে সি বের করবো, এটাই তো কন্ডিশনাল। কন্ডিশনালের সাথে কি করব?
যেটা ঘটে যাওয়া যে ইভেন্ট তার প্রবাবিলিটি গুণ করব, তাহলে আমরা কি পাবো? জয়েন্ট প্রবাবিলিটি পাবো। দ্য ইভেন্ট দ্যাট হ্যাড বিন হ্যাপেন্ড, ওইটাই হচ্ছে পিএম। আর আরেকটা প্রবাবিলিটি যেটা কিনা আমরা ওইটার রেসপেক্টে বের করব। আচ্ছা, এই ডিপেন্ডেন্ট ইভেন্টের কিন্তু এটা হয় না। ডিপেন্ডেন্ট ইভেন্টসের ক্ষেত্রে কিন্তু কাহিনীটা এত সহজ না। এইবার দেখেন, এই যে ডিপেন্ডেন্ট ইভেন্ট, এই কন্ডিশনালের একটা দেখেন জিনিস আসছে না, যে এই পি বিটা যখন ভাগ করে দিব ওখানে পি অফ এ বাদ এ গিভেন দ্যাট বি ইকুয়াল টু পি এ ইন্টারসেক্ট বি গিভেন ডিভাইডেড বাই পি বি, মানে এটাই যদি এখানে ভাগ আকারে আনি তাহলে কি কন্ডিশনালের সংজ্ঞা হয়ে যাচ্ছে না? তাহলে এই যে কন্ডিশনাল প্রবাবিলিটির সাথে যদি যেটা আগেই ঘটে গেছে সেটা গুণ করে দেই তাহলে জয়েন্ট পাই, একটু আগে যেটা বললাম, এবং ওইটাই মাল্টিপ্লিকেশন রুল। ঠিক আছে, তাহলে দুইটা ইভেন্টের যে গুণ করতেছে এটা মাল্টিপ্লিকেশন। দুইটা ইভেন্ট যোগ করলে আমরা একটু আগে দেখাইছি যে যোগ করলে সেটা অ্যাডিশন। আর কমপ্লিমেন্টেশন রুল কি? একটা ইভেন্ট এক থেকে মাইনাস করলে ওই ইভেন্টের কমপ্লিমেন্ট ইভেন্ট যেটা পাই। এখন কি, যে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ক্ষেত্রে বললাম কি জাস্ট ওই দুইটার গুণফল। ডিপেন্ডেন্ট হলে কি, একটার গুণফলের সাথে আর একটার কন্ডিশনাল প্রবাবিলিটির গুণফল। ডিপেন্ডেন্ট কেন এটা কন্ডিশনালের গুণফল? এখন এই ইনটিউশনটা বুঝবেন। লিটন দাসের সাথে ধরেন যে সাকিব আল হাসানের 100 করার একটা সম্পর্ক আছে। সাকিব আল হাসান 100 করলে লিটন দাস 100 করবে, এরকম কোনো একটা যদি রিলেশন থাকতো তাহলে এটা লিটন দাসের 100 করা, সাকিব আল হাসানের, অথবা লিটন দাস ক্যাপ্টেন, এটা আর একটা ইভেন্ট, ক্যাপ্টেন্সির সাথে 100 করার একটা সম্পর্ক ধরেন আছে লিটন দাসের। তাইলে প্রবাবিলিটি দ্যাট লিটন দাস স্কোরসে 100 অ্যান্ড বিটা কি, প্রবাবিলিটি দ্যাট হিজ ক্যাপ্টেন, তাহলে ক্যাপ্টেনের সাথে 100 করার প্রবাবিলিটি, এটার একটা লিঙ্ক আপ ধরেন আছে, মানে সে ক্যাপ্টেন হলে 100 করতে পারে, এরকম একটা ঘটনা ধরেন ঘটে, মানে একটা ঘটনার রেসপেক্টে আর একটা ঘটনা আমরা পাচ্ছি। সেই ক্ষেত্রে কি, যে এই যে ক্যাপ্টেন্সির জন্য আমরা বি যে ডিফাইন করলাম, যে গিভেন দ্যাট হি ইজ ক্যাপ্টেন, প্রবাবিলিটি দ্যাট হি স্কোরস 100, এটাকে বলা হয় বি হচ্ছে ক্যাপ্টেন, এ হচ্ছে 100 করা। তাহলে প্রবাবিলিটি অফ আচ্ছা, এটা আরেকবার একটু বলি, সহজ করে বলি। হ্যাঁ, এই বি ঘটনা ঘটছে আর এর রেসপেক্টে আমরা এ বের করব, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ গিভেন দ্যাট বি এর রেসপেক্টে এ ঘটে, মানে সে ধরেন যে ক্যাপ্টেন্সি পাইছে 100 করবে, এটার প্রবাবিলিটি আমরা বের করব। সেটাকে আমরা কি বলি, যে 100 আর ক্যাপ্টেন্সি একসাথে, এটার যে প্রবাবিলিটি, মানে তাদের ছেদ সেট, হ্যাঁ, এ ইন্টারসেক্ট বিকে ছেদ সেট আমরা পাই, ডিভাইডেড বাই ক্যাপ্টেন্সি পেলে যে 100 করে সেটার প্রবাবিলিটি। হ্যাঁ, তাহলে এইটা যখন আমরা এখানে গুণ দিব তাহলে আমরা কি পাবো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি গুণন প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি। যাই হোক, এটা সহজ জিনিস, এটা হচ্ছে কোনো ন্যাচারাল ফেনোমেনা সাথে যদি লিঙ্ক আপ করে মনে রাখতে পারেন সেটা আরও ভালো। যে লিটন দাস দিয়ে আমি মনে রাখার ট্রাই করলাম, যদি ওইটা প্যাচ লাগছে ওইটা আনতে যেয়ে সহজভাবে মাথায় রাখবেন যে দুইটা ঘটনা কন্ডিশনালের সাথে একটা ইভেন্টের গুণ হলে ডিপেন্ডেন্ট, আলাদা আলাদাভাবে দুইটা গুণ হলে ইনডিপেন্ডেন্ট। অ্যাডিশনের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট হলে ডিপেন্ডেন্ট না, অ্যাডিশনের ক্ষেত্রে মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড নন মিউচুয়ালি এক্সক্লুসিভ। হ্যাঁ, মিউচুয়ালি এক্সক্লুসিভ কোনটা আর নন মিউচুয়ালি এক্সক্লুসিভ কোনটা? মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে এই যে একটার সাথে একটা মিলতেছে না, এইটা। হ্যাঁ, এটা এ, এটা বি। আর মিউচুয়ালি এক্সক্লুসিভ না, মানে নন মিউচুয়ালি এক্সক্লুসিভ কোনটা? এই যে দুইটা, এর ভিতরে একটা ছেদ হচ্ছে,
মানে ওভারল্যাপ করতেছে। তাইলে এটা হচ্ছে নন মিউচুয়ালি এক্সক্লুসিভ আর এটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাইলে নন মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে ওই যে এ ইন্টারসেক্ট বি, এটাই কিন্তু এই যে এই অংশটা কিন্তু এ ইন্টারসেক্ট বি। তাহলে যেহেতু নন মিউচুয়াল এক্সক্লুসিভের ক্ষেত্রে এরকম একটা অংশ আছে, ওইটা আমরা বাদ দিয়ে দিই। এই জন্য টু নন মিউচুয়াল এক্সক্লুসিভ থাকলে প্রবাবিলিটি দ্যাট এ ইউনিয়ন বি হলে সেক্ষেত্রে যোগ তো করবো, তার থেকে ওটা বাদ দিয়ে দেবো। আর মিউচুয়াল হলে জাস্ট যোগফলই আমরা করব। আচ্ছা, আমরা বেস থিওরেমটা দেখব। তার আগে এখানে যা যা করলাম সেটার বেসিসে কী টাইপের এমসিকিউ হইতে পারে। প্রবাবিলিটি অফ এ 3/8 বি এ ইউনিয়ন বি ফাইন্ড, এই যে এটা কিন্তু এই যে এরকম হবে, প্রবাবিলিটি অফ এ গিভেন বি, প্রবাবিলিটি অফ বি গিভেন এ, আর এ অ্যান্ড বি ইন্ডিপেন্ডেন্ট, এ আর বি ইন্ডিপেন্ডেন্ট কিনা দেখেন তো, ট্রাই করেন পারেন কিনা। একটু আগে আমরা দেখলাম না যে এ ইউনিয়ন বি হলে আমরা এটা লিখতে পারি। এখন দেখেন যে আমাদের এখানে এ ইউনিয়ন বি এর মান দেওয়া, এ বি এ ইন্টারসেক্ট বি, এটা ছাড়া সব কিছুর মান দেওয়া। তাহলে আমাদের এ ইন্টারসেক্ট বিটা বের করতে হবে। এ ইন্টারসেক্ট বি বের করতে হলে এটা আমরা এখানে আনি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি কি হবে, প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে, 3/8 প্লাস 5/8 মাইনাস এ ইউনিয়ন বি 3/4, তাহলে এটা ইকুয়াল টু কত, 1 মাইনাস 3/4 ইকুয়াল টু 1/4। এখন আমাদের ফাইন্ড পি এ বা এ গিভেন দ্যাট বি, প্রবাবিলিটি অফ বি গিভেন দ্যাট এ। তো এই জিনিসটা যখন বের করব আমাদের একটা দেখাবো আর একটা আপনারা করবেন। এ গিভেন বি, এটার সূত্র কি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। এখন আমাদের এ গিভেন এ আর বি এর যে জয়েন্ট, এটা কিন্তু পেলাম 1/4, এটা এখানে ইনসার্ট করে দেন, 1/4 ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি কত, এই যে 5/8, তাহলে 1/4 ইন্টু 8/5, 2/5। দেখছেন, প্রবাবিলিটি অফ এ গিভেন দ্যাট বি, এটা অ্যান্সার 2/5। আর আরেকটা বি গিভেন ই, ওইটা একটু বের করেন তো, অ্যান্সার বলে দেবো, আপনি ট্রাই করেন। প্রবাবিলিটি অফ বি গিভেন এ, এটা কি হবে, একই কিন্তু, এ গিভেন বি ডিভাইড করেন এ দিয়ে, প্রবাবিলিটি অফ এ দিয়ে ডিভাইড করেন, এই যে এটার মতো, এই যে এখানে যা আছে সেম ওইটা। ঠিক আছে, এটা 2/3 হবে অ্যান্সার। হ্যাঁ, তাহলে এই যে এরকমভাবে ছোট ছোট যে ম্যাথগুলো, এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে। এইবার আসেন ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্সি চেক করা। প্রবাবিলিটি অফ এ যদি এটা হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট। একটু আগে দেখলাম না,
যে যদি এটা সত্য হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এ ইন্টারসেক্ট বি এর মানটা তো পাইছি আমরা, ওইটা এ আর বি আলাদা আলাদা প্রবাবিলিটি গুণ করবেন, তখন যদি যদি ইকুয়াল হয় তাহলে তারা ইন্ডিপেন্ডেন্ট, ইকুয়াল না হলে ইন্ডিপেন্ডেন্ট না। এখানে হচ্ছে এ আর বি গুণ করলে কত হবে, 3 8 আর 5 8, তাহলে 3 5 15, 15/64 হবে, কিন্তু এই ইন্টারসেক্ট বি কিন্তু এটা ছিল না, যার কারণে এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না। ঠিক আছে, একইভাবে দেখেন যে আরেকটা ম্যাথ এখানে দেওয়া, এ টাইপের আসতে পারে, 2 events A B, probability of A given B, B given A। এই যে এখানে যা করলাম সেম কিন্তু ওইটাই, যে A given B দেওয়া আছে, আবার A দেওয়া আছে, আর B given A দেওয়া, চেক whether A B are independent or not, check whether they are mutually exclusive or not। ঠিক আছে, ঠিক আছে, এটা একটু দেখেন তো কি করতে হবে। এখানে ইন্ডিপেন্ডেন্ট চেক করার সিস্টেম ওইটাই, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট চেক করবেন সেম ওই একই সিস্টেমে। আর মিউচুয়ালি এক্সক্লুসিভের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, মিউচুয়াল এক্সক্লুসিভের ক্ষেত্রে বললাম যে ওই যে এ ইউনিয়ন বি যখন যোগ করবেন তখন, অর্থাৎ এটা যদি 0 হয় সেটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। হ্যাঁ, কেন, কারণ এ আর বি এর মধ্যে তো কোনো ছেদই হয় নাই, তাহলে ওদের ছেদ হওয়ার প্রবাবিলিটি 0, আর এইটুক চেক করলেই সেটা মিউচুয়ালি এক্সক্লুসিভ অর নট সেটা প্রমাণ হয়ে যাবে। এখন এটা যদি চেক করেন তাহলে কি, প্রবাবিলিটি অফ এ গিভেন বি, এটার ক্ষেত্রে করতেছে, এখন দেখেন যে বি গিভেন এ এটার মান দেওয়া না, বি গিভেন এর মান কত, এই যে 1/6, তাইলে 1/6 বি গিভেন এ 1/6 ইকুয়াল টু probability of B intersect A, probability of A, probability A এর মান দেওয়া আছে, এর মান কত, এর মান হচ্ছে 1/8, অর্থাৎ এখান থেকে দেখেন B given A যেটা, ওটার মান কি 1/6 ইন্টু 1/8 না, 1/6 ইন্টু 1/8, তাহলে এটার মান কি 0 হচ্ছে, 0 যেহেতু হচ্ছে না তাহলে তারা ইন্ডিপেন্ডেন্ট না, তারা ডিপেন্ডেন্ট। আচ্ছা, একটু আগে যেটা বললাম এটা কি ভুল না সঠিক, কে কে ধরতে পারছেন একটু ভুল, এটা বি বের করছি বুঝছেন, তাহলে তো ইন্ডিপেন্ডেন্টের কথা তো এখানে আসে নাই, এটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ না সেটা প্রমাণ করলাম, এ বাদ আসছে কিন্তু। প্রবাবিলিটি অফ এ আর বি তারা নিশ্চিত সেট, এইটা ঘটার যে সম্ভাব্যতা এটা 0 হলে তারা নিশ্চিত সেট, আর নিশ্চিত হলেই সেটা মিউচুয়ালি এক্সক্লুসিভ। আর এ আর বি ইন্ডিপেন্ডেন্ট অর নট, এটা একটু ট্রাই করেন, এটা হোমওয়ার্ক থাকবে। আর একটা দেখাইছি কিন্তু এরকম, ঠিক আছে, এটা হচ্ছে কমেন্টে আপনারা জানাইতে পারেন এটার অ্যান্সারটা কি, ইন্ডিপেন্ডেন্ট অর নট, ধরেন যে 2 দিলেন, 2 এর এ অ্যান্সার, ঠিক আছে, এটা আপনারা আশা করি সবাই পারার কথা এটা, ঠিক আছে, এরকম ম্যাথ আমরা দেখালাম আগেই। আচ্ছা, আমরা বেস থিওরেমটা দেখি। বেস থিওরেমটা অ্যাকচুয়ালি কি, যে আপডেট প্রবাবিলিটিস বেসড অন নিউ এভিডেন্স।
বেস থিওরামটা কি, যে প্রবাবিলিটি আপডেট করে একটা নিউ এভিডেন্সের বেসিসে। ধরেন যে একটা রোগ হয়েছে, এখানে কজ এফেক্ট, এটা খুব সহজ একটু বুঝেন। কজ আর এফেক্ট রিলেশনশিপ, মানে একটা ঘটনা ঘটছে সেটাকে আমরা বলতেছি এফেক্ট, আর একটা ঘটনা ওই এফেক্টের কজ, মানে কজ মানে কারণ, ওই ঘটনার কারণেই এই এফেক্ট ঘটছে। ঠিক আছে, তাহলে এখানে কি কজ মানে কি, যার জন্য ঘটে, আর এফেক্ট মানে যা ঘটে। তাইলে এই দুটো একটু মাথায় রাখেন যে বেস থিওরিয়ামে আমরা কজ এফেক্ট বের করতে পারি। ঠিক আছে, সহজভাবে, খুব সহজ একটু যদি বলি, যে এফেক্ট মানে যা ঘটতেছে, আর কজ মানে যার জন্য, মানে যেটা কোনো কিছুকে ঘটায়। ঠিক আছে, এই দেখেন যে প্রবাবিলিটি অফ যার জন্য ঘটেছে, গিভেন দ্যাট যা ঘটেছে, একটু জাস্ট এটা মাথায় নেন। আমরা এর মাধ্যমে বেস থিওরামের বেসিক যে সেট আপটা সেটা কিন্তু বোঝা হয়ে গেছে, জাস্ট এটাই আমরা বের করি বেস থিওরামে। এখন দেখেন যে এটার একটা দুটা সেট আপ দিই, যে একটা ধরেন যে মেইল চেকিং, কোনো একটা ফার্মে কয়েকটা ক্লার্ক কাজ করে, সেই ক্লার্কগুলিকে মেইল প্রসেস করে। মেইল প্রসেস করা বলতে বোঝাচ্ছে ধরেন যে চিঠি চিঠি প্রসেস করা, সে হচ্ছে একটা জায়গাতে চিঠি রিসিভ করতেছে, ওই চিঠিটা আর একটা পাত্রে রাখে, বা ওই চিঠিটা যার যার ঠিকানায় পৌঁছে দেয়। তো এই যার যার ঠিকানা পৌঁছে দেয়, ওদের একটা ক্লেরিক্যাল মিস্টেক আছে, যে ওরা হচ্ছে ওই কাজটা করতে যে একটু ভুল করে। এখন কোনো একটা দিনে তার ভুল হয়ে গেল, একটা মেইল পাওয়া গেল যেটা কিনা ভুল ঠিকানায় পৌঁছে দেওয়া হয়েছে। এখন ওইটা ভুল ঠিকানায় পৌঁছে দেওয়া হয়েছে, এটা কার কারণে ঘটছে? ওই যে ভুল ঠিকানায় পৌঁছে দেওয়া হয়েছে, কার জন্য এটা হয়েছে, এটা বের করাটাই বেস থিওরেম দিয়ে আমরা বের করতে পারি। এখানে দেখেন প্রবাবিলিটি অফ যা ঘটেছে, মানে ভুল মেইল গেছে, গিভেন দ্যাটের ভিতরে কি যা ঘটেছে, মানে ভুল ঠিকানায় মেইল গেছে, ওই কার কারণে এটা ঘটছে এটা বের করব, এটা হচ্ছে যার জন্য ঘটেছে। অর্থাৎ আমরা এটাকে এভাবে বলতে পারি, প্রবাবিলিটি ডট এফেক্ট, আর এটা কজ। ঠিক আছে, তো একটু আলাদাভাবে বেস থিওরামটা বোঝানোর ট্রাই করলাম। প্রবাবিলিটি ডট এফেক্ট, প্রবাবিলিটি অফ কজ গিভেন দ্যাট এফেক্ট, একটা আমরা কালপ্রিটকে বের করব, সেই কালপ্রিটটাকে বের করব হচ্ছে যা ঘটেছে তার রেসপেক্টে। এখানে প্রবাবিলিটি ডিফাইন করা থাকবে। আমরা যদি সূত্রে এটা আনি, যে প্রবাবিলিটি অফ, এখানে এটা কিন্তু কজ আর এটা হচ্ছে এফেক্ট, এরকমভাবে আমরা চিন্তা করতে পারেন। বেস থিওরেমের থিওরিটিক্যাল একটা সেট আপ এটা দিলাম, কজ আর এটা এফেক্ট। তাইলে এটা কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে দেখেন ওরকম অনেকটা। আচ্ছা, বেস থিওরেমের যদি সূত্রটা নিচে দেখতে চান, যে এরকম একটা সূত্র আমি পরে লিখছি। দেখেন এই সূত্রটার ক্ষেত্রে একটু সমস্যা এখানে কি, যে আপনারা যেটা বলছিলেন যে ওই নিচে ভাগ আকারে আমাদের আনা হয় না, ভাগ আকারে দিলে সূত্রটা এরকম হয়। তো আমি এখানে বুঝাই দিচ্ছি যে এখানে আসলে হয়েছেটা কি। সেটা হচ্ছে কি, যে probability that a1, probability of a1 given that b, a1 ঘটবে b ঘটার প্রেক্ষিতে, এটার probability কত হবে? probability of, এই যে কন্ডিশনালটার উল্টায় যাবে, অর্থাৎ
ওই এফেক্ট ঘটতো ওইটার কজের রেসপেক্টে এইটার প্রবাবিলিটি, অর্থাৎ এই A1 এর জায়গা বি আর বি এর জায়গা A1, সেটা ইনটু প্রবাবিলিটি অফ A1 ডিভাইড করব। এটা হচ্ছে ডিভিশন। ডিভিশনটা কি? এই জিনিসটারই হচ্ছে সাম। সাম মানে কি? এখানে কিন্তু দুইটা থাকবে। আর একটু সহজে যদি বলি, এখানে কজের এখানে আই দেন আর এর এখানে আই চিন্তা করতে পারেন। একটা ভুল তো একজনের কজ আমরা যখন বের করব তখন তো একাধিক লোক থাকবে, আমরা কয়েকটা কালপিটের মধ্যে একজনকে বের করব না। সেক্ষেত্রে তো কোনো একটা এফেক্ট সেটা তো একটাই, মানে ভুল মেইল। ওইটা কার জন্য ঘটছে, মানে এটা স্বর্ণ চুরি হয়ে গেছে, এটা যদি এফেক্ট হয় কার কারণে ঘটছে? ওই চোর অনেকগুলো না, এই জন্য এর এখানে আই দেওয়া হলো। তাহলে এ এখানে এ আই বি দিয়েও আমরা বলতে পারি যে বিআই, এখানে বিআই, এখানে হচ্ছে আই এর ভ্যালু 2 তো মানে দুইজন, এই জন্য বি A1 আর A2 এটা হচ্ছে আই এর রেসপেক্ট। এই সূত্রটা আরেকটু যদি বিস্তৃতভাবে লিখি, প্রবাবিলিটি অফ এ আই given that b, probability of, এই জাস্ট কন্ডিশনালটা একটা ঘোরায় দিবেন, b given ai into probability of ai divide sum probability of b given ai probability of ai। ঠিক আছে, মানে এটাই হচ্ছে বেস থিওরেম। নর্মালি এটা মুখস্থ করার কথা বলে যে এটা বেস থিওরেম মুখস্থ করে কিছু বোঝা যায় না। আসলে অ্যাকচুয়ালি বেস থিওরেমটা ওই যে একটা কজ অ্যান্ড এফেক্টের একটা সম্পর্ক, বা একটা কজ খুঁজে বের করব, একটা এফেক্ট হয়েছে তারপর, বা এটা মেডিকেল সায়েন্সে আমরা এটা বের করে ফেলতে পারি যে একটা পজিটিভ টেস্ট পজিটিভ হয়েছে, এর রেসপেক্টে তার ডিজিজ আদৌ আছে কিনা এটা বের করতে পারি। মানে এরকম স্পেসিফিক কিছু জায়গায় আমরা বেস থিওরেমটা ব্যবহার করি, এবং বেস থিওরেমটার ক্ষেত্রে আমরা আপডেট দ্য প্রবাবিলিটি, আমাদের একটা ইনফরমেশনের বেসিসে প্রবাবিলিটিকে আপডেট করি। তো আগের যে প্রবাবিলিটি ওটাকে আমরা হচ্ছে পোস্টেরিয়র বলি, আর হচ্ছে সরি আগের না, মানে আমরা লাস্টে যে প্রবাবিলিটিটা যেটা পাই, মানে আপডেট করার পরে যেটা পাই সেটাকে আমরা হচ্ছে পোস্টেরিয়র বলি, আর আগের যে পাই ওটা হচ্ছে প্রায়র ইনটু লাইকলিহুড ইকুয়াল টু পোস্টেরিয়র। এটা হচ্ছে বেস থিওরেমে আমাদের ঘটে। একটা অঙ্কের মাধ্যমে এই জিনিসটা ব্যাখ্যা করে। এখন বেসিক সেটআপটা যদি বুঝে থাকেন, এখন অঙ্ক জাস্ট মুখস্থবিদ্যার মাধ্যমেও করে ফেলা সম্ভব, কিন্তু থিওরেমটা আশা করি বুঝতে পারছেন। এখন ওই যে ডিজিজ প্রিভেলেন্স, মানে প্রবাবিলিটি অফ ডিজিজ, মানে কোনো একটা ক্যান্সার বা কোনো একটা অসুখ ঘটার সম্ভাবনা, এটা টেস্ট ট্রু পজিটিভ হবে, মানে ওই টেস্ট ট্রু পজিটিভ 99%, মানে একটা টেস্ট করবে ট্রু পজিটিভ, মানে আদৌ তার সে যে তাকে পজিটিভ দিলে তার আসলেই রোগ আছে এরকম একটা সম্ভাবনা। সেটা হচ্ছে এখানে লিখেও দেওয়া হয়েছে, প্রবাবিলিটি অফ পজিটিভ গিভেন দ্যাট হি ইজ ডিজিজড থাকলে ওই টেস্ট তাকে পজিটিভ ফলাফল দেবে, এটা সম্ভাবনা 99। ফলস পজিটিভও কিছু থাকে, নো ডিজিজ থাকলেও পজিটিভ রেট দেখাচ্ছে। তো এটা হচ্ছে এরকম, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ পারসন অ্যাকচুয়ালি হ্যাজ দ্য ডিজিজ ইফ দে টেস্ট পজিটিভ। দেখেন, পারসন হ্যাজ দ্য ডিজিজ মানে প্রবাবিলিটি অফ ডিজিজ ইফ দে টেস্ট পজিটিভ, মানে টেস্ট পজিটিভ। এই যে এইখানে দেখেন, এই যে পজিটিভ যেটা সেটা হচ্ছে এফেক্ট, ডিজিজ হচ্ছে কজ। এই ডিজিজের কারণেই সে পজিটিভ দেখাচ্ছে, এটা মিন করতেছে কিন্তু এটা যে পজিটিভ তাকে টেস্ট দিছে, এইটার রেসপেক্টে আমরা তার ডিজিজ আছে কিনা সেটা বের করব। ঠিক আছে, মানে ওখানে যেরকম একটা মেইল আর কি ভুল গেছে, এটা যেরকম ছিল এখানে টেস্ট আবার পজিটিভ আসছে, এই দুটো একই ঘটনা। আর ওখানে কজ বের করছি, আর এখানে কজটা ওই ডিজিজ কিনা, ঠিক আছে, সেটা আমরা বের করব। তার মানে কজ আর এফেক্টের সাথে মিল রেখে যদি আপনি চিন্তা করেন, তাহলে এটা মানে প্রবাবিলিটি অফ যার জন্য ঘটেছে, যা ঘটেছে হচ্ছে পজিটিভ, মানে ওখানে টেস্টে পজিটিভ আসছে, আর যার জন্য ঘটেছে ডিজিজের জন্য ঘটছে কিনা সেইটা। এখন দেখেন, ওই যে ডিজিজ
গিভেন দ্যাট পজিটিভ, এখানে এই সূত্রটা এটার সাথে আপনি মিলাই দেখেন, এ আই গিভেন বি, এরপর আমরা ওখানে যা সূত্রটা লিখছি ওটা চেঞ্জ করে দিছি না, কন্ডিশনাল বি এখানে, অর্থাৎ এখানে পজিটিভ এখানে আসবে আর ডিজিজটা এদিকে চলে যাবে, ইনটু পরবর্তীতে এখানে যদি দেখেন সূত্রে এই যে প্রবাবিলিটি অফ এ আই হয়েছে না, তাহলে এ কোনটা ডিজিজ না, এই যে এ হচ্ছে ডিজিজ, এই জন্য হচ্ছে প্রবাবিলিটি অফ ডিজিজ নেওয়া হয়েছে, ডিভাইড করা হয়েছে কি এটারই সাম দিয়ে। এখানে সামটা কার নেওয়া হয় এটা মাথায় রাখবেন যে যার জন্য ঘটেছে ওইটার সাম হয়, একাধিক লোকের জন্য ঘটতে পারে। এখানে এই ডি যেহেতু এর জায়গা আছে ডি, তাহলে ওইটার সাম নেওয়া হবে, অর্থাৎ ডি মানে তো ডিজিজ, তাহলে ডিজিজ আর নো ডিজিজ মানে A1 A2 এর মানে হচ্ছে এগুলো, ঠিক আছে। এখন তারপর ওটা হচ্ছে মান বসায় দিলে আমাদের একটা ফলাফল আসছে। এটার মানে কি যে ডিসপাইট এ পজিটিভ টেস্ট অ্যাকচুয়াল চান্স অফ হ্যাভিং এ ডিজিজ ইজ 17%। অর্থাৎ এটার মিনিংটা কি যে ওই কজ মানে ওই ডিজিজের কারণে ওই ট্রু পজিটিভটা হয়েছে, এটার মিনিংটা হচ্ছে 17%। অ্যাকচুয়াল চান্স অফ হ্যাভিং ডিজিজ মানে ওই যে ওই লোকটাই হচ্ছে মেইলটা ভুল করছে বা অমুক লোকই চুরি করছে, ওইটার প্রবাবিলিটি 17% হয়তো, এখানে ওই ডিজিজের জন্যই পজিটিভ আসছে, এটার সম্ভাবনা হচ্ছে 17। অর্থাৎ এখানে হচ্ছে কি একটা কজের রেসপেক্টেই ওই এফেক্টটা ঘটছে, এটার প্রবাবিলিটি আমরা বের করি বেস থিওরেমে। তাহলে এখানে কজটাকে ডিজিজ, ডিজিজের কজের কারণে এই এফেক্ট হচ্ছে পজিটিভ টেস্ট, এটা হয় 17%-এ। আচ্ছা, ইমেইল স্প্যাম দিয়ে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে, এটাও একটু দেখেন যে প্রবাবিলিটি অফ স্প্যাম দেওয়া, প্রবাবিলিটি অফ ফ্রি লেখা, একটা মেসেজে ফ্রি লেখা, সেক্ষেত্রে এটা প্রবাবিলিটি অফ ফ্রি গিভেন দ্যাট স্প্যাম, মানে অনেকগুলো মেসেজ আসবে ইমেইলে, অনেকগুলা মেসেজ আসবে, সেক্ষেত্রে কিছু মেসেজ হচ্ছে ফ্রি লেখা আর কিছু মেসেজ থাকবে হচ্ছে স্প্যাম, মানে স্প্যাম মেসেজে ফ্রি লেখা থাকতেও পারে নাও পারে। আমাদের এখানে কি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অ্যান ইমেইল ইজ স্প্যাম ইফ ইট কন্টেইনস ফ্রি, হ্যাঁ, তাহলে ওই প্রবাবিলিটি অফ স্প্যাম গিভেন দ্যাট হি ইজ ফ্রি, এটা আমাদের বের করব। এখন সেম সিস্টেমে এটাকে এআই, এটাকে হচ্ছে বি, এটা চিন্তা করতে পারেন, এটা হচ্ছে এফেক্ট আর এটা হচ্ছে কজ। স্প্যামের কারণেই ফ্রি লেখা আসতেছে কিনা সেটা আমরা বের করব এখানে। আচ্ছা, এই ডি দিয়ে আরেকটা দেওয়া হয়েছে, এখানে পজিটিভ টেস্টকে প্লাস লেখা হয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে পজিটিভ দিয়েও লিখতে পারেন। তো এটা ছোট ছোট ম্যাথ আসতে পারে, এত বড় হয়তো আসবে না, কিন্তু বেস থিওরেমের সূত্রটা জানা ইম্পর্টেন্ট। আর বেস থিওরেম দিয়ে আসলে কজ অ্যান্ড এফেক্ট করি, প্রবাবিলিটির একটা আপডেট করা হয়, একটা সেট আপ, যে আপডেটেড প্রবাবিলিটি আমরা বের করি। আচ্ছা, এ আর বি মিউচুয়ালি এক্সক্লুসিভ কিন্তু হয়ে গেছে, এ আর বি ইন্ডিপেন্ডেন্ট কিনা এটা কিন্তু একটা কাজ আপনাদের, এটা একটু ট্রাই করবেন, এটা কিন্তু আমি করে দেব না, এটা আপনারা ট্রাই করবেন। আচ্ছা, দেখেন যে আমরা আরও কিছু এমসিকিউ দেখি, দুইটা ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে তারা কি ইন্ডিপেন্ডেন্ট হয় কিনা। ক্লাস যদি একটু মন দিয়ে শোনেন, এরকম একটা কোশ্চেন রাখছিলাম আপনাদের সাথে, ইফ টু ইভেন্টস, আচ্ছা না এটা না, ওই কোশ্চেন আরেকটা, এটার আগে ওইটা বলি, দুইটা ইভেন্ট যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, এরকম না যে একটা ঘটলে আর একটা ঘটবে না, মানে কয়েন টস, এক যদি পাই তাহলে দুই পাবো না, এক যদি পাই দুই পাবো না, কি মনে হয় এটা দুইটা কি ইন্ডিপেন্ডেন্ট ঘটনা? এক পাইলাম, ওইটার সাথেই তো দুই না পাওয়ার সম্পর্ক, তাহলে এক যদি পেয়ে যাই দুই পাবো না, এটা তো ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না। আরেকটু বলি যে ইন্ডিপেন্ডেন্ট ঘটনা কি, যে এক পাওয়ার সাথে দুই পাওয়ার কোনো সম্পর্ক নাই, এটা ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু মিউচুয়াল এক্সক্লুসিভ কি হয়েছে, এক যদি পাই তাহলে দুই পাবোই না। ইন্ডিপেন্ডেন্ট হইলে কি হইতো, এক যদি পাই দুই পাবো কি পাবো না ওর সাথে কোনো সম্পর্কই নাই, কিন্তু ইন্ডিপেন্ডেন্টে কি হচ্ছে,
আমরা 2 পাবো না, এটা একের সাথে সম্পর্কিত, মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ হলেই সেটা ইন্ডিপেন্ডেন্ট হবে না তা না, বুঝছেন? মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে সেটা ইন্ডিপেন্ডেন্ট না হতে পারে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে পি বি এর ভ্যালু দেওয়া আছে, ইন্ডিপেন্ডেন্ট কিনা সেটা চেক করতে হবে। এ বি এ ইন্টারসেক্ট বে যে কন্ডিশনালের সহজ অঙ্ক, ট্রু ভ্যালু না। আচ্ছা, এখানে দেখেন যে এটা ইন্ডিপেন্ডেন্ট দিয়ে আরেকটা, দেখছেন যে ইন্ডিপেন্ডেন্ট দিয়ে আরেকটা ম্যাথ দেওয়া হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। এখানে হচ্ছে অঙ্ক করে, এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট চেক করার যে ম্যাথটা সেম ওইটাই, কিন্তু জাস্ট ওই দুটার গুণফল। আর মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে ইন্টারসেক্টের প্রবাবিলিটি 0 হইতো। আচ্ছা, 3টা ঘটনা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় সেক্ষেত্রে 3টারই ইন্টারসেক্ট হচ্ছে তাদের প্রবাবিলিটির গুণফল সমান। হ্যাঁ, আচ্ছা, এখানে তাহলে আমাদের যদি হালকা রিক্যাপ করি, ইন্ডিপেন্ডেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভের অঙ্ক প্লাস তাদের যে কনসেপচুয়াল অ্যানালাইসিসগুলো করলাম, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় এখানে। আর কয়েকটা এমসিকিউ এখানে দিছি, ওগুলো দেখবেন, এই ম্যাথটাও ইম্পর্টেন্ট। আর এখানে বেস থিওরেমের ছোট ম্যাথ আসতে পারে। বেস থিওরেমের ডেফিনেশনটা কি? বেসড অন নিউ এভিডেন্স, আর যে মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, কমপ্লিমেন্টেশন রুল, এইসব জায়গার থেকে এখানে বেশি আসে। এবং কন্ডিশনাল, হ্যাঁ, কন্ডিশনাল প্রবাবিলিটি, মার্জিনাল জয়েন্ট, এখান থেকে যে অঙ্ক, এখানে এর থেকে 10-12টা খুব ভালো এমসিকিউ আসার মতো আছে, মানে মেইন পরীক্ষার জন্য বললাম। এত তো আসবে না এই চ্যাপ্টার থেকে, কিন্তু 5-6টা তো মিনিমাম আসবে। তো 5-6টার মধ্যে 90% এইগুলো যদি ভালো মতো বোঝেন কাভার হবে। আর এখানে যে বেসিক প্রপার্টিগুলা দেখবেন, 3টা অ্যাপ্রোচ, মানে এখানে শর্টকাটের মধ্যে অনেক কিছুই কিন্তু আনা হয়েছে, এগুলো ভালো মতো প্র্যাকটিস করবেন। আর ছোট ছোট যে প্রবাবিলিটির ম্যাথগুলো আছে 9-10-এর বই থেকে কিন্তু ছোট ম্যাথগুলা করতে পারেন। আর সামনে আরও ক্লাস আছে প্রবাবিলিটির, ওইখানে হচ্ছে আমরা ডিস্ট্রিবিউশন দেখবো, ওইখানে প্রবাবিলিটি আরও ম্যাথ আমরা করাবো। তো সামনে আরও সম্ভবত আরও ক্লাস আছে, সেখানে আরও ছোট ছোট ম্যাথ যদি এখান থেকে কিছু বাদও পড়ে সেই ম্যাথগুলো ওখানে করাবো। আর কমেন্টে জানায়েন যে ওই 2টা হোমওয়ার্ক দেওয়া ওইটা হচ্ছে করতে পারলেন কিনা, ওইটার অ্যান্সার নেক্সট ক্লাসে দিব। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।